প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু কথায় একটা শীতল আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগ ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে, তাই বাংলাদেশকে রক্ষা করতে হলে আওয়ামী লীগকে ব্যর্থ হওয়া চলবে না। এবার ইউএসআইড এর টাকা নিয়ে ইনভেস্টিগেশন চালু করলো ভারত সরকার। ভারতের বিদেশ দপ্তরের পক্ষ থেকে কালকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়, যেখানে ভারত কার্যত স্বীকার করে ইট ইজ লুকিং ইনটু ডিপলি ট্রাবলিং এবং আমরা ইনভেস্টিগেশন শুরু করছি সম্পূর্ণ বিষয় নিয়ে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ নিয়ে আবার কথা বলেছেন, মানে তিনি বাংলাদেশের কথা বলবেন মানেই হচ্ছে হুমকি। প্রথম নাম ধরে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কঠিন অবস্থান নিল বিএনপি। আমেরিকার 29 মিলিয়ন মার্কিন ডলার যার যার পেটে গেছে, মানে আপনারা ধরে রাখতে পারেন যে এই টাকার জন্য যে আপনাদের বাড়ির সামনে দেখবেন যে বুলডোজার নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দাঁড়িয়ে থাকবে। কেন থাকবে কথা বলছেন তাই না? আপনি বলতেছেন যে আপনারা ক্রেডিটটা দেন নাই, তাইলেও কি আপনি নাহিদের সমান ক্রেডিট নিতে পারতেন? আমি আপনার কথাই তো বলছিলাম, মানে ধরেন কোনো অন্য কোনো রাজনৈতিক ঘটনা কি আপনি উৎসুক জোর ছিল আসলে? এবার অনুসন্ধানে জানা গেল কারা পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সেই অনুদান। $29 million to strengthen the political landscape in Bangladesh. নাহিদ ইসলাম কখন পদত্যাগ করছেন, কিভাবে পদত্যাগ করছেন তা নিয়ে একটি আগ্রহ এবং কৌতূহল আছে রাজনৈতিক অঙ্গনে। বাংলাদেশের নাম চলে আসে, বিকজ বাংলাদেশও আপনার যুক্তরাষ্ট্রের সহায়তা গ্রহণকারী অন্যতম একটি দেশ, এবং বলে রাখি যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশ $3 বিলিয়ন যুক্তরাষ্ট্রের সহায়তা পেয়েছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই বক্তব্য দিয়েছেন, এটা যদি সত্যি হয় খুবই আশ্চর্যজনক, আবার মৃত্যু হতে পারে। আজকে যারা আমরা বলছি যে নির্বাচন স্থানীয় আগে হবে না পরে হবে, গত 16 বছর পর্যন্ত একটা চেয়ারম্যান মেম্বার এমপি সরাসরি দলভুক্ত কোনো ভালো অন্য দলের মানুষরা নির্বাচিত হতে পারে। বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প খুব আলোচনা, আমার মনে হয় না আমেরিকায় এত আলোচনা, সবাই যার যার কাজে ব্যস্ত, তাকে নিয়ে এত আলোচনা। ইলেকশনের কথা কইলেই নতুন বউর মতো বুক গুমরা করে থাকবেন কেন? এটা কেমন কথা হলো? ইলেকশনের কথা কইলে আরে মনটা খুব খারাপ লাগে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। প্রিয় দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক মণ্ডলী, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলে যাব আজকের কাঙ্ক্ষিত ভিডিওতে। তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। এবার ইউএসআইড এর টাকা নিয়ে ইনভেস্টিগেশন চালু করলো ভারত সরকার। ভারতের বিদেশ দপ্তরের পক্ষ থেকে কালকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়, যেখানে ভারত কার্যত স্বীকার করে ইট ইজ লুকিং ইনটু ডিপলি ট্রাবলিং এবং আমরা ইনভেস্টিগেশন শুরু করছি সম্পূর্ণ বিষয় নিয়ে। ইউএসআইড নিয়ে একাধিক এপিসোড আমি বানিয়েছি এবং সেখানে আমি আপনাদের বলেছি কিভাবে দিনের পর দিন মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাইডেন প্রশাসন ষড়যন্ত্র করে এক একটা দেশের সরকার বদলে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং ডিপ স্টেট অর্থাৎ আলেকজান্ডার সরোস এবং জর্জ সরোসকে বিভিন্ন দেশের সরকার পরিবর্তনের জন্য ব্যবহার করতেন জো বাইডেন। পার্শ্ববর্তী দেশ হাসিনা সরকার এর সব থেকে বেশি উদাহরণ। হাসিনার সঙ্গে যে খেলাটা বাইডেন খেলতে চেয়েছিলেন বা খেলেছেন, ঠিক একইভাবে নরেন্দ্র মোদীর সঙ্গেও একই রকম খেলা খেলতে চেয়েছেন আমেরিকা যুক্তরাষ্ট্র। দেখুন, এ কথা আমার কথা নয়, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ফেসবুক ভিত্তিতে বলছেন, মনে করা হচ্ছে নরেন্দ্র মোদীর বদলে তারা সরকারে এমন অন্য কাউকে চেয়েছিলেন যা তাদের সুবিধা দিতে পারে। And $21 million for voter turnout in India. What do we need to spend $21 million for voter turnout in India? Wow, $21 million. I guess they were trying to get somebody else elected. Well, we ought to tell the Indian government, because when we hear that Russia spent about $2 in our country, it was a big deal, right? They took some internet ads for $2,000. This is a total breakthrough. $21 million for India elections. মানে একটা দেশের সরকার অফিসিয়ালি এসে বলছেন যে আগের সরকার ষড়যন্ত্র করে অন্য দেশের সরকার বদলে দিতে চাইছে। আমার মনে হয় এরপরে কোনো মেইনস্ট্রিম মিডিয়া এখনো কেন চুপ করে আছে? ইউএসএইড নিয়ে ভারতের মিডিয়া বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নিউজ আউটলেটে বিভিন্ন খবর প্রকাশ করছে। উল্লেখযোগ্য বিষয় হলো মোহাম্মদ ইউনূসের পাঁচাটা পোষা কিছু মিডিয়া আসলে এই ইউএসএইড নিয়ে একটা মিনিটও কিন্তু ব্যয় করছে না। দিনের পর দিন মানুষকে ভুল বুঝিয়ে যাচ্ছে এই বাংলাদেশের মিডিয়া। তাই এত বড় খবর, অন্তত যে খবর গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, সেই খবর নিয়ে একটা লাইনও কিন্তু বলার সাহস এই বাংলাদেশের পাঁচাটা ইউনেসপন্থী মিডিয়ার যে আজকে নেই, এবং তারা যে শেখ হাসিনাকে সরানোর পিছনেও আসল ষড়যন্ত্রকারী তা কিন্তু আজকে সাধারণ মানুষ বুঝতে শুরু করেছেন। ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন আপনারা হয়তো ভিডিওতে দেখলেন, এবার কালকে আমি শোনাই যে ভারত এ বিষয়ে কি বলেছেন। We have seen information that has come by the US administration regarding certain activities and funding. It is obviously very public. This has led to concerns about foreign interference in India's affairs.
relevant departments and agencies are keen. দেখুন, ভারত সমস্যায় পড়েছে, সেটা স্বাভাবিক, কারণ গণতন্ত্র এমন একটা বিষয় যেটা আপনি টাকা দিয়ে যখন কন্ট্রোল করতে চাইবেন তখন একটা দেশের সার্বভৌমত্বকে বিঘ্নিত করে। আর এখানে বিদেশি টাকা ইনভেস্ট করা হয়েছে, ফলে এখানে অভিযোগ কিন্তু আরো অত্যন্ত গুরুতর যে আপনি ইলেকশন ইন্টারফেয়ার করতে চাইছেন। বিদেশে একাধিক দেশ এর আগে এই ইলেকশন ইন্টারফেয়ারেন্স নিয়ে একাধিক স্টেটমেন্ট দিয়েছে এবং তারা কিন্তু রীতিমতো এটাকে ক্রিমিনাল অফেন্স হিসাবে চিহ্নিত করে। কিন্তু ভারতবাসী কিংবা ভারতের যারা নাগরিক আছে কিংবা ভারতের যারা পলিটিক্যাল পার্টি আছে তারা কিন্তু ইলেকশন ইন্টারফেয়ারেন্সগুলো এখনো অত গুরুত্ব সহকারে দেখে না। লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন নিউজ পত্রিকায় এই ধরনের খবর আমরা দেখেছি। ইলেকশন ইন্টারফেয়ারেন্স মানে কি? বিভিন্ন ইউটিউবার, ইনফ্লুয়েন্সার এদেরকেও টাকা দিয়ে যারা ম্যানিপুলেট করার চেষ্টা করে তারাও কিন্তু এই ইলেকশন ইন্টারফেয়ারেন্সের একটা পার্ট হিসাবে গণ্য হয়। এই অভিযোগটি সবার আগে কে মার্কেটে নিয়ে এসেছেন জানেন? রাশিয়া। 2024 সালে রাশিয়ার যে মুখপাত্র তিনি সরাসরি একটা কমেন্ট করে বসেন। তিনি বলেন ইউএসএ মানে এই বাইডেন প্রশাসন নাকি টাকা দিয়ে নরেন্দ্র মোদীর এই সরকারকে ফেলার চেষ্টা করছেন এবং ইলেকশন যে লোকসভা ইলেকশন যে 2024 হচ্ছে সেটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে। তখন আবার আমেরিকা একটি প্রেস স্টেটমেন্ট দিয়ে বলেছিলেন আমরা এরকম কিছুই করছি না। তখন আমরা ভারতবাসীরা ভেবেছিলাম যেহেতু আমেরিকা বলে দিয়েছে তাই জো বাইডেন এই ধরনের নোংরামো করতেই পারে না। কিন্তু আসলে দেখা যাচ্ছে 2024 সালে রাশিয়ার এই ধরনের স্টেটমেন্ট আজকে ডোনাল্ড ট্রাম্প অব্দি স্বীকার করছেন। অর্থাৎ রাশিয়া সেদিন যে কথা বলেছিলেন কোনোটাই ফ্লুকে কথা নয়। সেদিন যদি আমরা রাশিয়ার এই ধরনের কথাকে গুরুত্ব দিতাম আমার মনে হয় আজকে এতটা দেরি করে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কথাকে এক্সপোজ করার আর অপেক্ষা করতে হতো না। আমরা অনেক আগেই জো বাইডেন এবং এই যে জর্জ সরোজ জুটির আসল খেলাটা ধরতে পারতাম। পাশাপাশি 2024 সালের রিপোর্টে অলরেডি রাশিয়া পরিষ্কারভাবে বলেছেন রাশিয়া অ্যাকিউজড ইউএস মেডেলিং ইন দ্য ইন্ডিয়াস ইন্টারনাল অ্যাফেয়ার্স কমপ্লিকেটিং লোকসভা ইলেকশন। অর্থাৎ দেশের একাধিক কর্মকাণ্ডে তারা বিভিন্ন বিঘ্নিত করার চেষ্টা করছে টাকা দিয়ে। অর্থাৎ বুঝতে পারছেন একটা দেশ যা কিনা বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক একটা রাষ্ট্রের সংবিধানকে তারা বিঘ্নিত করতে চাইছেন কেবল টাকার জোরে। আর এখনো আপনারা ভাবছেন কেন এজ নিয়ে আমি ধারাবাহিক এপিসোড করছি, কেন জো বাইডেন, মোহাম্মদ ইউনূস, জর্জ সরোসের এই চক্রান্তকে আমি দিনের পর দিন এক্সপোজ করছি। দেখুন এই ভিডিও কত ভিউজ হলো আমার কাছে ম্যাটার করে না, কিন্তু আমার কাছে এটা ম্যাটার করে যারা দিনের পর দিন কয়েক কোটি 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 টাকা দিয়ে মানে ভারত, বাংলাদেশ, বিভিন্ন গণতান্ত্রিক দেশগুলোকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে দিনের শেষে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট হিসাবে আমি কথা বলছি কি বলছি না। পাশাপাশি আপনারা যদি দেখেন তাহলে দেখবেন এর আগে কানাডা সরাসরি ফরেন ইলেকশন ইন্টারফেয়ারেন্স ইন্ডিয়ার বিরুদ্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্তব্য করে। সে সময় কানাডার প্রেসিডেন্ট ছিলেন জাস্টিন ট্রুডো। তখন ধরে নেওয়া হয় যে ট্রুডোর যেহেতু ব্যক্তিগত স্বার্থ ইন্ডিয়ার সঙ্গে মেলে না তাই হয়তো ইন্ডিয়ার বিরুদ্ধে এরকম একটা যদি একটা অভিযোগ করে দেওয়া হয়। পরবর্তীকালে 2024 সালে ইউএস ইলেকশন যে হয়েছে সেখানে ইউএস কিন্তু সরাসরি একটা ওয়ার্নিং ইস্যু করেছিল। তারা সরাসরি ওয়ার্নিং ইস্যু করে এই বিষয়ে একদম কঠোর একটা সিদ্ধান্ত নিয়েছিল যে যারা এই ধরনের কাণ্ড কারখানা ঘটাবে তারা কোনোভাবেই তাদের সঙ্গে আর ইউএস পরবর্তীকালে ডিলই করবে না। এমনকি আমেরিকান মিডিয়া বর্তমানে কি বলছে জানেন? তারা বলছে যদি টাকা নিয়ে তুমি অন্য দেশের ইলেকশনকে প্রভাবিত করো তাহলে তুমি এটাকে বলছো স্ট্রেটনিং দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। যদি ইন্ডিয়া একইভাবে আমেরিকা এবং কানাডার এই ইলেকশনকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করে তখন কি তুমি সেটা বলবে? তখন তুমি বলবে ইলেকশন ইন্টারফেয়ারেন্স। আর এই সমগ্র বিষয় যে জায়গায় যাচ্ছে ফলে ভারত সরকারের কাছে আমার মনে হয় এছাড়া কোনো উপায় ছিল না। তারা ইনভেস্টিগেশন করতে চাইছে, তারা এই সমস্ত বিষয়ের পিছনে ভারতের কোন কোন রাজনীতিবিদ আছে সেটাও কিন্তু ধরা পড়া এবার কিন্তু সময়ের অপেক্ষা। পাশাপাশি আরো একটা সংবাদপত্র, ভারতেরই একটা সংবাদপত্র দাবি করে বসে কালকে যে এই যে $21 মিলিয়ন এটা কিন্তু ইলেকশনে খরচ হয়নি, এটা ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক জুটি এবছর দেবে না ঘোষণা করেছে। ফলে কয়েক হাজার মিলিয়ন ডলার যে অলরেডি খরচ হয়ে গেছে তার হিসেবটা কোথায়? এই হিসেবটা কোথায় এইটা ইলন মাস্ক হবে প্রকাশ করবেন এবং এই হিসেবটা প্রকাশ হওয়া দরকার বলেই আজকে এই ধরনের স্টেটমেন্ট ভারত সরকার দিতে বাধ্য হলো। শুধু তাই নয়, এই মানে ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো নিউজ পত্রিকা পরিষ্কার দাবি করছে এই $21 মিলিয়ন ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প যেটা ফাইন্ড আউট করেছেন যে এই টাকা বাংলাদেশের মানুষকে প্রভাবিত করার জন্য ব্যবহার হয়েছে। অর্থাৎ পরিষ্কারভাবে শেখ হাসিনার বিপক্ষে যে চক্রান্ত সেই চক্রান্ত এক্সপোজ হয়ে গেছে এবং ধারাবাহিকভাবে এই চক্রান্ত কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক স্তরেও কিন্তু নিয়ে আসছেন। আমার অবাক লাগছে এত কিছুর পরেও মোহাম্মদ ইউনূস একটা শব্দ কেন বলছেন না? কেন মোহাম্মদ ইউনূসের মিডিয়া 5 মিনিটে এই বিষয়ে মানুষের সামনে নিয়ে আসছেন না? ঠিক যেরকম ভাবে জাতিসংঘের 6 নম্বর চ্যাপ্টারকে ব্ল্যাক আউট করেছেন ঠিক একইভাবে ট্রাম্পের এবং ইলন মাস্কের এই ইউএসএইড এর রিপোর্টকে ব্ল্যাক আউট করলেন মোহাম্মদ ইউনূস এবং মানুষকে আসল সত্য জানতে দিচ্ছেন না কেন? এই প্রশ্ন আমার থাকলো। যারা টাকা দিয়ে ভারতের গণতন্ত্রকে সরিয়ে দিতে চায়, যারা শেখ হাসিনাকে শুধুমাত্র টাকা দিয়ে গণতান্ত্রিক একটা সরকারকে বদলে ফেলেছে তাদেরকে ক্ষমা করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার। আপনার নরেন্দ্র মোদী বা শেখ হাসিনাকে পছন্দ হতে নাই পারেন, কিন্তু আপনার ভোট টাকা দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে এই বিষয়টা কি আপনি নিজে সমর্থন করেন? এই প্রশ্ন আমার থাকলো। আপনারা কি ভাবছেন এই বিষয়ে ভারতের কি আরো কোনো র্যাডিক্যাল একটা মুভ করা উচিত? এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রেখে ভিডিও শেষ করছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর
বাংলাদেশ নিয়ে আবার কথা বলেছেন। মানে তিনি বাংলাদেশের কথা বলবেন মানেই হচ্ছে হুমকি। আলোচনাটা হতে পারে তার ভাষা এবার সফট ছিল না টাফ ছিল সেটা। শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের প্রতি হুমকি ছাড়া, বিদ্রুপ ছাড়া আর কিছুই ভারত করেনি। তার পররাষ্ট্রমন্ত্রী হোক, পররাষ্ট্র সচিব হোক, কিংবা স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক। সো এই যে জয়শঙ্কর বলছেন, তিনি একটু বিস্তারিত কথা বলেছেন, আমি সেই জায়গাটা নিউজটা একটু পড়বো এবং সেটা পড়ার পর আমার মনে হয়, শুনতে খুব অদ্ভুত শোনাবে কিন্তু তারপর কথাটা সত্য, জয়শঙ্করকে একটু বেসিক্স অফ ফরেন পলিসি আমাদের একটু জানানো দরকার। এবং তার সূত্রে তার সাথে জনাব মোদীকেও, তিনি যেভাবেই তার ভাষ্য মতে তিনি চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি কিভাবে এত যোগ্য হয়ে উঠলেন সেটাকে বলার জন্য ধরে নিলাম, এটা নিয়ে বিতর্ক আছে, এটা একটা মিথ্যাচার বলে এই আলাপ আছে, তারপরে ধরে নিলাম তিনি নিজে যেহেতু বলেন, তো তিনি যখন প্রধানমন্ত্রী হয়ে ওঠেন একটা স্টেটের ফরেন পলিসি কী হবে সেই নির্দেশনাটা দেওয়ারও সক্ষমতা তার থাকা দরকার আছে। সুতরাং মোদিরও তো বেসিক্স অফ ফরেন পলিসি শিখে রাখা দরকার। এটুকু তো আমরা নিশ্চয়ই বুঝতে পারি বা তাদের বোঝা উচিত ছিল, কিন্তু তারা বোঝেন না। তাদের ফরেন পলিসির যদি কোনো না কোনো মেজর চেঞ্জ না রাখতো, তাহলে তার যে ব্যাকইয়ার্ড বলে সে যেটাকে দেখতে চায় সাউথ এশিয়া, সেখানে সেই রকম বন্ধুহীন হয়ে পড়েছে। প্রত্যেকটা দেশ তার বিপক্ষে শুধু যায়নি, শত্রু হয়ে উঠেছে। এটাই যথেষ্ট ছিল টু আন্ডারস্ট্যান্ড তার পররাষ্ট্রনীতির রিঅ্যালাইনমেন্ট করার জন্য, কিন্তু না, করেনি, করছে না, করবে বলে মনেও হয় না। আমরা একটু নিউজটা পড়ি এবং একটু বেসিক সবক তাকে আমরা একটু দেওয়ার চেষ্টা করব। ভারতের পররাষ্ট্রমন্ত্রী, বাংলা ট্রিবিউন থেকে পড়ছি, এস জয়শঙ্কর বলেছেন ঢাকাকে ঠিক করতে হবে তারা নয়াদিল্লির সঙ্গে কী ধরনের সম্পর্ক চায়। তিনি জোর দিয়ে বলেছেন 71 সালে মুক্তিযুদ্ধের সময় থেকে দুই প্রতিদেশের মধ্যে একটি বিশেষ ঐতিহাসিক সম্পর্ক আছে। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসবে দেওয়া বক্তব্যে বলেন, যদি অন্তর্বর্তী সরকারের কেউ প্রতিদিন দাঁড়িয়ে সব কিছুর জন্য ভারতকে দোষারোপ করে তাহলে সেটা খুবই হাস্যকর। তিনি আরও বলেন, একদিকে আপনি বলতে পারেন না যে আমি এখন আপনার সঙ্গে ভালো সম্পর্ক চাই, কিন্তু প্রতিদিন সকালে উঠে সব কিছুর জন্য আপনাকে দোষ দেব, এটি তাদেরই সিদ্ধান্ত নেওয়া উচিত। জয়শঙ্কর বলেন, ভারত ঢাকাকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা পরিস্থিতি শান্ত করতে এবং স্বাভাবিক করতে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধার করতে চায়, কিন্তু সীমান্তের ওপার থেকে ক্রমাগত বৈরী বার্তা আসায় তারা অসন্তুষ্ট। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে এবং এটি নিয়ে আমাদের কথা বলতে হয়, যা আমরা করেছি। তিনি বলেছেন, বাংলাদেশের নিজস্ব রাজনীতি রয়েছে ঠিক শেষ পর্যন্ত দুই দেশ প্রতিবেশী, তাদের ঠিক করতে হবে যে তারা আমাদের সঙ্গে কী ধরনের সম্পর্ক চায়। ভাষাগুলো খেয়াল করি, তাদের ঠিক করতে হবে। জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে, বাংলাদেশের সঙ্গে আমাদের খুবই বিশেষ ইতিহাস রয়েছে 1971 সালে যা শুরু। তিনি বলেন, ঢাকা যদি ক্রমাগত তাদের অভ্যন্তরীণ সমস্যার জন্য দিল্লিকে দোষারোপ করে তাহলে ভারতের সঙ্গে তারা স্বাভাবিক সম্পর্ক চাইতে পারে না। জয়শঙ্কর বলেন, ভারতের প্রতি ক্রমাগত বৈরী এমন বার্তা ও ইঙ্গিত দেখতে চাই না। এই হচ্ছে জয়শঙ্করের বক্তব্য। আমরা বুঝতে পারছি হুমকি আছে, বেশ একটু কঠোর হুমকি, এবং এই হুমকিটা কখন আসলো, যখন কয়েকদিন আগেই মাত্র আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে জয়শঙ্করের বৈঠক হয়েছে। এবং আমরা খেয়াল করবো তারপরই তাদের পররাষ্ট্র মুখপাত্র যিনি আছেন জয়সওয়াল, আমি তার বক্তব্য নিয়ে কথা বলেছি, তারা এটা জানিয়েছিলেন জয়শঙ্কর নাকি আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে বলেছেন বাংলাদেশে যেন সন্ত্রাসবাদ স্বাভাবিকীকরণ না হয়ে যায়। বুঝতে পারছি তারা তাদের আক্রমণ আরও বাড়াচ্ছে। এবার মূল থিম হচ্ছে তারা বলতে চাইছে তারা উত্তেজনা কমিয়ে আনতে চেষ্টা করছে এবং সম্পর্কের উন্নয়ন চাইছে, কিন্তু বাংলাদেশ থেকে যেসব করা হচ্ছে, সরকারের কেউ না কেউ ভারতকে দোষারোপ করছে, এটা দিয়ে সম্পর্ক ভালো কিছু হবে না বলে তারা দাবি করছেন। আমরা ওই যে বলছিলাম একটু আমরা বেসিক্সে আসবো, তার আগে একটা ছোটো তথ্য দিই। আমরা চীন কি করছে বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর খেয়াল করছি, একটা ছোট ব্যাকগ্রাউন্ড যোগ করে রাখা দরকার। চায়না শেখ হাসিনার সাথে ফুললি কোলাবোরেট করে কাজ করছিল, বিশেষ করে 2018 সালের নির্বাচন সম্পর্কে এই পারসেপশন আছে চায়না এই যে ফান্ডিং আছে লুটের জন্য, ভোট ডাকাতির জন্য যে ফান্ডিং, তার একটা বিরাট অংশ চায়না প্রোভাইড করেছে, দে হেল্প অন্যান্যভাবে। এবং শেখ হাসিনা এই রাতের ভোটের ডাকাতি করার পর চায়নার বিশেষ দূত এসে সোনার নৌকা দিয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে গিয়েছিলেন। চায়নার রাষ্ট্রদূত বাংলাদেশে জয় বাংলা স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করতেন। অনেকগুলো এরকম ভিডিও আপনারা যে কেউ খুঁজলেই পাবেন। নট অনলি দ্যাট, 18 নির্বাচনের পর গ্লোবাল টাইমসে তারা উপসম্পাদকীয় অপিনিয়ন লিখেছিল যে বাংলাদেশের উন্নতিকে আনলিশ করার জন্য বাইপার্টিজান পলিটিক্স, এই যে পার্টিজান পলিটিক্স আছে, এটা থেকে বেরিয়ে আসতে হবে। মানে তারা চায়না মডেল প্রেসক্রাইবও করেছে। তারা শেখ হাসিনার মধ্যে একজন ভবিষ্যতের দীর্ঘকালীন ডিক্টেটর, অনেকটা কম্বোডিয়ার হুন সেনের মতো, যিনি ক্ষমতায় তো থাকবেনই, তার অক্ষম অবস্থা তৈরি হলে তার সন্তানের কাছে ক্ষমতা দেবেন, তারপর চায়না তার সাথে আসলে আলটিমেটলি পুরো প্রভাবে তাকে চালাবেন। সো এই পর্যায়ে ডিল করছিলেন শেখ হাসিনার সাথে। ইন্ডিয়ার চাইতে কোনোক্রমেই কম ছিল না, বরং 2024 সালের তথাকথিত নির্বাচনের পর ভারতের চাপে চায়না থেকে হাসিনা সরে আসলেন এবং সেই সরে আসাটাই তার জন্য অনেক ক্ষেত্রে বড় কাল হয়েছে বলে আমরা মনে করতে পারি। কিন্তু তার মানে এটাও প্রমাণিত যে চায়নাও শেখ হাসিনার সাথে খুবই সিরিয়াসলি ইনভলভ ছিল। সেই চায়না শেখ হাসিনার পতন পালিয়ে যাওয়ার পর এই সরকারকে এন্ডোর্স করা, তাকে অভিনন্দন জানানো, এবং আদার পিপল পলিটিক্যাল স্ফিয়ারে যারা আছে আমরা দেখবো অনেকগুলো
প্রতিনিধি দল বিএনপি দফায় দফায় চায়না গেছে, জামায়াতের প্রতিনিধি দল চায়নায় গেছে, চায়নার রাষ্ট্রদূত বাংলাদেশে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন, অন্যান্য জায়গায় তো আছেই, মানে সরকারের বাইরের কথা বলছি, জামায়াতের আমিরের সাথে দেখা করেছেন। গতকালও দেখলাম যে একটা প্রতিনিধি দল আবার যাচ্ছে, যেখানে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, কেন্দ্রীয় অন্যান্য দল, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, তারপরে গণসংহতি আন্দোলন, নট অনলি দ্যাট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, মানে সবাইকে নিয়ে আরেকটা প্রতিনিধি দল চায়নাতে যাচ্ছে। তার মানে বাংলাদেশে এই মুহূর্তে যে সরকার ক্ষমতায় আছে তাকে তারা কোঅপারেট করছে, এন্ডোর্স করছে। অ্যাট দ্য সেম টাইম তারা অন্য যারা পলিটিক্যাল ফোর্স আছে তাদের সাথেও তারা কোলাবোরেট করছে, রিলেশন বাড়াচ্ছে। ভবিষ্যতের বাংলাদেশে যারা ক্ষমতায় যাবে, ক্ষমতার ভাগিদার হবে বা ক্ষমতার জন্য কম্পিট করবে, প্রত্যেকের সাথে তারা এক ধরনের সুসম্পর্ক তৈরির চেষ্টা করছে। চায়না খুব ভালো মতো জানে যে তারা হাসিনার সাথে কী করেছিল, তার প্রজেক্ট গছিয়ে দেওয়ার জন্য চায়নার আমাদেরকে অনেকগুলো বাজে প্রজেক্ট গছিয়ে দিয়েছে। আমাদের ভবিষ্যতে যে কোনো সরকারের উচিত হবে যেগুলো অলরেডি কাজ শুরু হয়েছে সেগুলোর খরচ নিয়ে রিনেগোশিয়েট করা, ওগুলো লোনের ইন্টারেস্ট সহ, ইনস্টলমেন্ট সহ নেগোশিয়েট করা, এবং যেগুলো অপ্রয়োজনীয় প্রকল্প এমওইউ বা চুক্তি হয়েছে এগুলো বাতিল করা। এটা মাথায় রেখেও বলছে চায়না কিন্তু চাইছে বাস্তবতা মেনে সে তার মতো করে নতুন করে সম্পর্ককে রিয়ালাইন করতে। চায়না যে ফরেন পলিসি পালন করে, যেই ক্ষমতায় থাকবে তার সাথে কোঅপারেট করবো, সেটা সবসময় কার্যকর নাও হতে পারে, সেটা কেউ পছন্দ নাও করতে পারে। কিন্তু যে জিনিসটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে শেখ হাসিনার মতো একটা পতিত ঘৃণিত, মানে শেখ হাসিনা বিভৎস রকম ঘৃণিত একজন মানুষ এই দেশে এই বাস্তবতা ভারতকে জানে না। যদি না জানে তাহলে তাদের মানে এরকম একটা বড় দেশকে লিড করারই যোগ্যতা নাই। কারণ বাংলাদেশের মানুষ ভারতকে, মানে শেখ হাসিনাকে কিভাবে দেখে সেটা যদি না বুঝে থাকে, আর যদি বুঝেও তারা শেখ হাসিনাকে এভাবে এন্ডোর্স করতে থাকে, এইভাবে শেখ হাসিনার পেছনে দাঁড়ায়, বাংলাদেশ সরকারকে সমালোচনার মধ্যে ফেলতে থাকে, চাপ দিতে থাকে, ভবিষ্যতের সরকারের প্রতি হুমকি তৈরি করতে থাকে, জনগণের প্রতি তার জনগণের যে চাওয়া সেটার প্রতি শ্রদ্ধা না রাখে, তাহলে তো বলতে হবে যে এটা আরও বিভৎস একটা স্বৈরাচারী মানসিকতা, যেটা ভারতকে আরও বেশি ঘৃণিত করে তুলবে আমাদের কাছে। সো অপশন যেটাই হোক, সে না জানাটাও খুবই খারাপ ব্যাপার, আর জেনে শুনে করাটাও বিভৎস ব্যাপার, কিন্তু ভারত করছে। শেখ হাসিনাকে শুরু থেকে এন্ডোর্স করছেন। নট অনলি দ্যাট, ওখানে বসে বসে ক্রমাগত বাংলাদেশকে হুমকি দিচ্ছে, এখনও এই সরকারকে সমস্যায় ফেলার চেষ্টা করছে, এবং ভারতকে রিপিটেডলি বলার পরও ভারত সেটা একেবারেই ইগনোর করছে। হিন্দু সম্প্রদায়ের কথা বললেন, হিন্দু সম্প্রদায়কে নিয়ে যখন ভারত কথা বলে এটা বাজে দেখায়, এটা নোংরা দেখায়। পৃথিবীতে কোনো মানবাধিকার লঙ্ঘন অভ্যন্তরীণ ব্যাপার, এটা আমরা বুঝি। যে কোনো ক্ষেত্রে যখন বা কোনো একটা দেশে হয়, বাংলাদেশে সকল মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে যখন কথা বলবে সেটা নিয়ে আলাপ। আমাদের এখানে হাজার হাজার মানুষকে আহত করা হয়েছে, 2000 মানুষকে হত্যা করা হয়েছে, জাতিসংঘের রিপোর্ট পর্যন্ত আছে। সেই সময় যে বিভৎস মানবাধিকার লঙ্ঘন হাসিনা এবং তার গুন্ডা বাহিনী দিয়ে হয়েছিল, একটা টু শব্দ সেটা নিয়ে নেই। বরং হিন্দু সম্প্রদায়ের উপরে আওয়ামী লীগ হিসাবে ইয়াস, দু একটা এক্সেপশন আছে যেগুলোতে আসলেই কমিউনাল কারণে হামলা হয়েছে, এটা খুবই এক্সেপশনাল কয়েকটা কেস আছে। আদার কেসগুলোতে আসলে মূলত আওয়ামী লীগ হিসাবে হামলা শিকার হয়েছে। আমরা বহুবার বলেছি, আবারও যোগ করি, নাহলে কেউ দোষ ধরবেন। আওয়ামী লীগ হয়েও কারোর উপরে হামলা করা যায় না, এটা হিন্দু হোক মুসলমান হোক। এই দেশে শেখ হাসিনার বিরুদ্ধে অ্যাক্টিভিজম করা মানুষদের মধ্যে পারহ্যাপস আমি প্রথম ব্যক্তি 5 তারিখ এই ধরনের যে কোনো হামলার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, অনেক রকম বড় ঝুঁকি নিয়ে, ওই রকম মানসিকতা, বাট আই ডিড ইট। সো ওটাও এন্ডোর্স করছি না, কিন্তু এটাকে মিথ্যাচার করে তারা কমিউনাল হামলা বলে তারা তাদের দেশের জনগণকে বলছে, গ্লোবালি এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। রীতিমতো ট্রাম্পকে দিয়ে টুইট করিয়েছে তারা এইসব ডিসইনফরমেশন দিয়ে। সো এত কিছু করে যাচ্ছে ক্রমাগত, এবং তারা মনে করছে আমরা যা করবো সেটার উপরে নির্ভর করবে। এরকম জয়শঙ্করের এত স্টুপিডিটি অদ্ভুত লাগে। বিরাট প্রোফাইল তার, আমরা জানি না কিনা জানি না, তার মতো গ্লোরিয়াস ক্যারিয়ার আমার মনে হয় না ভারতের এই যে ফরেন সার্ভিসের মানুষ ছিলেন, উনি এর আগে পররাষ্ট্র সচিব ছিলেন, তার আগে খুবই সিগনিফিক্যান্ট এই মুহূর্তে যে দুটো দেশের অ্যাম্বাসেডার থাকা ভারতের মতো দেশের জন্য সবচেয়ে প্রেস্টিজিয়াস, সে দুটোতেই উনি ছিলেন। উনি চায়নাতে ছিলেন অ্যাম্বাসেডার হিসাবে, আমেরিকাতে ছিলেন অ্যাম্বাসেডার হিসাবে। আমি খুঁজে গিয়ে দেখলাম তার বাবাও বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, উনি আরও অনেক গুণ, অনেক কিছু, মানে ওনার ফ্যামিলিটাই ওই রকম। সেই লোক বই টই লিখছেন বিরাট, আমি জানি না তার বই পড়ে লোকজন আসলে কি বুঝতে পারবে, কি শিখবে, যাই হোক। তো এইরকম মানুষরা যখন এসে এই কথাগুলো বলেন যে তারা আমরা নাকি করছি, আমরা যা যা করছি যতটুকু হচ্ছে আমরা যদি আগে ভাগেও করতাম, তারা যদি চুপও থাকতেন তাহলে তাদের মেনে নিতে হতো, কারণ আমরা কিছু রিয়্যাক্ট করবো। কারণ অ্যাক্ট তারা করেছেন ফর এ ভেরি লং পিরিয়ড, বছরের পর বছর শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় রাখার জন্য আমাদের গণতান্ত্রিক অধিকার ধ্বংস করে এই দেশ ধ্বংস করা, সব কিছু হয়েছে তাদের সাপোর্টে। সুতরাং লিস্ট সেন্স থাকলে তাদের চুপ থাকা দরকার ছিল, একেবারে চুপ। এরপরও আমরা কিছু কথা বলবো, ওগুলো টলারেট করা দরকার ছিল, আমাদের এই ক্ষোভটাকে সরে যেতে দেওয়া দরকার ছিল, যদি লিস্ট প্র্যাগম্যাটিক তাদের কোনো রকম কোনো আইডিয়া বা বুদ্ধিবৃত্তি থেকে থাকতো, তারপর আস্তে আস্তে সম্পর্ক উন্নতি হতে পারতো। কিন্তু না, তারা একটার পর একটা আক্রমণাত্মক কথা আসলে বলেই যাচ্ছেন, শেখ হাসিনাকে রেখে তাকে দিয়ে বলাচ্ছেন এবং এক্সপেক্ট করছেন আমরা চুপ থাকবো, আমাদের সরকার চুপ থাকবে। এখনও সীমান্তে হত্যা হচ্ছে,
কোনখানে তাদের চুপ আছে? এখনো আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অফিসিয়াল স্টেটমেন্ট দিচ্ছে, এবং তাদের যে গদি মিডিয়াগুলো, যেগুলো তাদের মিডিয়া, তাদের ফান্ডেড মিডিয়া, তাদের ওন্ড মিডিয়া, তারা যা তা বলছে এখনো। তো এত কিছু ক্রমাগত করে যাচ্ছে এবং এক্সপেক্ট করছেন বাংলাদেশ সব মেনে নেবে। তার মানে সেই পুরনো ব্যাপার যে আমি আসলে লাঠি নিয়ে এনেছি, পাড়ার মাস্তান, আমাকে মানতে হবে, নাহলে তোমাকে পেটাবো। এই হুমকি দিয়েই তারা মনে করছেন বাংলাদেশের সাথে সম্পর্ক হবে। অথচ তাদের মেসেজ ইজ ডিফারেন্ট। ভিসা দেওয়া হচ্ছে না, আমাদের বহু অসুস্থ মানুষ ইন্ডিয়া যেতে পারছে না, তাদের দেশের জনগণেরও ক্ষতি হচ্ছে, তাদের প্রচুর ব্যবসা লাটে উঠেছে। আমাদের শপিং, আমাদের চিকিৎসা, আমাদের ট্যুরিজম, আমাদের শিক্ষা, নানান কিছু ডেস্টিনেশন ভারত, তাদেরও ব্যবসার ক্ষতি করে এসব আমাদেরকে ঝামেলা করার জন্য তারা এগুলো ক্রমাগত করে যাচ্ছে। সো তার মেসেজই হচ্ছে আমি তোমার শত্রু, তো পাল্টা শত্রু তো হবে না। আর আমরা তো বরং দীর্ঘদিন থেকে তাদের অত্যাচার নিপীড়নের শিকার হয়ে ক্রমাগত চলেছি। লিস্ট সেন্স থাকলে তারা চুপ থাকতো, সবচেয়ে ভালো হতো, প্র্যাগম্যাটিক হতো। তারা এই সরকারকে এন্ডোর্স করে শেখ হাসিনাকে আশ্রয় তাদের দিতে হতো, এটা আমি মানি। এটা তাদের, আমি বহুবার বলেছি, তাদের স্ট্র্যাটেজিক ভুল হতো হয়তো শেখ হাসিনাকে ফেরত দিলে, কারণ তাদের এরকম আরেকজন চাকর বাকর তো লাগবে, কৃতদাস তো লাগবে। কিন্তু বাকি সব ক্ষেত্রে ওয়েলকাম করা এবং আক্রমণাত্মক কথা না বলে সম্পর্ক তৈরি করা, সেটা করলেও ধীরে সুস্থে ধীরে ধীরে আমাদের মানুষের ক্ষোভ প্রশমিত হতে পারত। শুরুতে বলেছিলাম একটা বেসিক শিক্ষা আসলে জয়শঙ্কর এবং মোদীকে দেওয়া দরকার। সেটা হচ্ছে পররাষ্ট্রনীতিতে ইগো রাখতে হয় না, বিশেষ করে সুপার পাওয়ারে তো ইগো রাখাই যায় না। এই যে চায়নার উদাহরণ দিলাম, চায়না যা করছে, আমেরিকার প্রচুর উদাহরণ দেওয়া যাবে যেখানে আমেরিকা তার ইগো থেকে বেরিয়ে এসে তার মতো করে কাজ করেছে। এভাবেই কেউ সুপার পাওয়ার হয়ে ওঠে, এভাবেই কেউ সফল হয়ে ওঠে। একটা উদাহরণ দিয়ে শেষ করি। আমি অনেক আগে দিয়েছিলাম, আপনারা যারা দেখেন আমার ভিডিও তাদের মনে থাকতে পারে। মানে আমরা জো বাইডেনের সময়, জো বাইডেন তখন প্রেসিডেন্ট হননি, মোহাম্মদ বিন সালমান জামাল খাশোগিকে তার কনসুলেটে খুন করে টুকরো টুকরো করে ফেলেছিল। বাইডেন প্রেসিডেন্ট নির্বাচন জিতে হওয়ার আগে যখন খাশোগিকে নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, মানে মোহাম্মদ বিন সালমানকে নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, তখন উনি বলেছিলেন উনি ক্ষমতায় আসলে সৌদি আরবকে এক ঘরে করে ফেলবেন। স্পষ্টভাবে এই ঘটনায় এতটাই রিয়াক্ট করেছিলেন। এবং যখন উনি প্রেসিডেন্ট হন তখন এই প্রশ্ন এসেছিল উনি কি মোহাম্মদ বিন সালমানের সাথে কথা বলবেন না? উনি বলেছেন না, মোহাম্মদ বিন সালমান কে? আসলেই তাই, ভারতের মানে সৌদি আরবের তো বাদশাহ আছেন সালমান, মোহাম্মদ বিন সালমান আমরা জানি ডিফ্যাক্টো সুলতান, উনি বাদশাহ, উনি দেশ চালান, কিন্তু উনি তার সাথে কথা বলতে চান নাই। বাট হোয়াট হ্যাপেন্ড লেটার, রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর, আগ্রাসন চালানোর পর যখন তেলের দাম বাড়তে শুরু করলো, তখন আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের টাইম আসে, ফুয়েলের দাম বাড়লো, ওদের ইনফ্লেশন বাড়ছে, তখন সাপ্লাই বাড়ানোর দরকার ছিল। বাইডেন সৌদি আরব গেলেন, উনি মোহাম্মদ বিন সালমানের সাথে সেই ফিস্ট বাম্প করলেন, বিখ্যাত বা কুখ্যাত হয়ে গেল। তীব্র সমালোচনা হলো যে এই মানুষটা এত কিছু বলেছিল, কিন্তু উনি এখন মোহাম্মদ বিন সালমানের সাথে, MBS এর সাথে এটা করছেন। বাট হি ডিড ইট, ওনার ইগো থেকে বেরিয়ে আসলেন এবং তেল বাড়ানোর জন্য রিকোয়েস্ট করলেন, যদিও সালমান তখন তেল বাড়াননি, তেল সরবরাহ বাড়াননি। এরপর আরেকটা উদাহরণ আছে উইচ ইজ ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল। বাইডেন তখন ভেনেজুয়েলার সাথে আলোচনা করতে গেলেন যে ভেনেজুয়েলার উপরে আমেরিকান স্যাংশন ছিল, কারণ আমরা জানি মাদুরো নির্বাচন রিগ করে থেকে গিয়েছিলেন এবং প্রচুর আন্দোলন হয়েছিল, তার পেছনে আমেরিকা এবং ইউরোপ যথেষ্ট সাহায্য করেছিল এবং ঘটনাচক্রে রাশিয়া এবং চায়নার পেট্রোনাইজেশনে মাদুরো ক্ষমতায় থেকে যায়, সো তারা প্রচুর স্যাংশন দেয়। আমেরিকা তখন তেল সরবরাহ বাড়ানোর বিনিময়ে ভেনেজুয়েলার স্যাংশন কমিয়ে দেবে এই আলাপও করেছিল। তার মানে যেটা বলতে চাইছি, প্রয়োজন আসলে ডিটারমাইন করে কারোর সাথে সম্পর্ক কী হবে। ভারত আজও সেই জিনিসটা বোঝে নাই এবং এই যে ইগো ধরে রাখা, মানে এটা আমরা যখন বেড়ে উঠি বয়সে আস্তে আস্তে আমাদের ব্যক্তিরও ইগো কমে যায়, স্কুলের বাচ্চাদের মতো। ভারত স্কুলের বাচ্চাদের মতো করছে এবং এটা করতে করতে কি হয়েছে আমরা তো দেখলাম, কোনো একটা দেশ এখন তার পক্ষে আর নেই। বাংলাদেশও তার পক্ষে কখনোই ছিল না, অন্তত একটা রেজিম ছিল তার পক্ষে যাকে দিয়ে সে যাত্রা করাতে পারত। ওটা পতনের পর তাদের বাস্তবতার মাটিতে নেমে আসা দরকার ছিল, তাদের পররাষ্ট্রনীতি রিএভ্যালুয়েট করার কথা ছিল, রিঅ্যালাইন করার কথা ছিল আমাদের সাথে। ইট ইজ নাথিং। এখনও তৃতীয় শ্রেণীর ইগো নিয়ে চলছে, যেটাতে তাদের ক্ষতি ছাড়া ভালো কিছু হবে না। আমাদেরও খুব ভালো কিছু হবে তা না, কিন্তু আমাদের যেভাবে তারা চাইছে, তার জয়শঙ্করের বক্তব্য ইটস ভেরি ক্লিয়ার, তার পা চেটে সম্পর্ক রক্ষা করতে হবে। এই সরকার কোনোভাবেই সেটা করবে না এবং ভবিষ্যতের কোনো সরকার ভারতের পা চেটে ক্ষমতায় যাওয়া তো দূরেই থাকুক, ক্ষমতায় যদি যায় গিয়ে চাটতে থাকে সে ক্ষমতাচ্যুত হবে। সুতরাং বেসিক টিপস, যেই সংকটের কারণে, যে বিষয়ের কারণে বাংলাদেশ ভারতের উপরে ক্ষুব্ধ এবং ঘৃণা করছে ভারতকে, সেটা আবিষ্কার করে তার ইগো সরিয়ে, এটাই লেসন, ইগো সরিয়ে জনগণের সাথে তাদের সম্পর্ক তৈরির চেষ্টা তারা করুক।
আমেরিকার 29 মিলিয়ন মার্কিন ডলার যার যার পেটে গেছে, মানে আপনারা ধরে রাখতে পারেন যে এই টাকার জন্য যে আপনাদের বাড়ির সামনে দেখবেন যে বুলডোজার নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দাঁড়িয়ে থাকবে। কেন থাকবে? আপনারা এই 5 মাস 7 মাস যা কারিশমা বাংলাদেশে দেখাইছেন না এই দেশের জনগণকে, এটার দেখবেন পাই টু পাই হিসাব কিন্তু আপনার আওয়ামী লীগের কর্মীরা নিবে। কেন নিবে? এখন কেন এত তথ্য বেরিয়ে আসতেছে যে আমেরিকাই জড়িত ছিল, বিশেষ করে ইমরান খান সরকারের পতনের পিছনে এবং কি শেখ হাসিনা সরকার পতনের পিছনে আপনার জো বাইডেন প্রশাসন আপনার সরাসরি সম্পৃক্ত ছিল, এবং কি বাংলাদেশে কত মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে এবং কি ইন্ডিয়াতে কত টাকা দিয়েছে, বিভিন্ন দেশে কত টাকা দিয়েছে, এগুলোর তথ্য কিন্তু ইতিমধ্যে বেরিয়ে আসছে। তার মানে আপনি ধরেই নিতে পারেন যে এই ষড়যন্ত্রের সাথে যারা লিপ্ত ছিল আর আমেরিকার 29 মিলিয়ন মার্কিন ডলার কার কার পকেটে গেছে, মানে কত মানুষের পকেটে গেছে, এগুলোর তথ্য কিন্তু দেখবেন বলে আপনার আওয়ামী লীগ খুঁটিয়ে বের করবে। আপনি কি মানে ভাবতেছেন না যে আপনার ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বাংলাদেশ নিয়ে কথা বলতেছে? হয়তো অনেকেই আগে ভেবেছিলেন যে সে বাংলাদেশ নিয়ে নাই, বাংলাদেশ কোন দেশে আছে সেটাও সে জানে না ভালো করে। আপনি দেখবেন যে সামনে অবশ্যই সব তথ্য বেরিয়ে আসবে, এবং কি এটাও জানেন যে ইমরান খান সরকারের পতন কিন্তু আপনার যারা আপনার পার্লামেন্ট মেম্বার ছিল তাদের মাধ্যমে হয়, একটি সেনাবাহিনীর মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে। ঠিক বাংলাদেশেরটা হয় আপনার একটু ভিন্নভাবে, আপনার বিভিন্ন সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন নাট্যকর্মী, সাংবাদিক, এরকম অনেক মানুষদের আপনার মাঠে নামানো হয়েছিল শেখ হাসিনা সরকার পতনের জন্য, আপনার মানুষকে আপনার করার জন্য, মোটিভেট করার জন্য, এবং কি তারা এমন একটা পরিস্থিতি ওই সময় ধরছে যে তারা একদম নিরুপায় বাংলাদেশে, তাদেরকে কেউ আপনার করতেছে না। কিন্তু এটা আপনি ধরেই নিতে পারেন যে যারা এই নাটকগুলো করছিল তাদেরকেও দেখবেন আপনার এইগুলো আপনার এর বিচারের আওতায় আনবে আওয়ামী লীগ, অবশ্যই আনবে। কেন আনবে না? কারণ আপনারা একজন বৈধ প্রাইম মিনিস্টারকে বাংলাদেশ থেকে আপনারা ভারত যেতে বাধ্য করেছেন, তাও কি উনার জীবন সহ আপনারা রিস্কের মধ্যে ফেলে দিয়েছেন। পাকিস্তানের ইমরান খান তো আপনার ওনাকে অ্যারেস্ট করে সেনাবাহিনী তাদের তত্ত্বাবধানে নিয়ে গেছে, কিন্তু আপনারা কি চেয়েছিলেন যে শেখ হাসিনাকে আপনার গাদ্দাফির মতন আপনারা হত্যা করতে। তার ফ্যামিলিকে তো হত্যা করা হয়েছে অনেক আগেই, কিন্তু তাকেও চেয়েছিলেন আপনারা মেরে ফেলতে। আজকে এই ষড়যন্ত্র যারা করছে কিভাবে হয়েছে আমি তো আপনাদেরকে আরো আগেই বলেছিলাম যে সব তথ্য আস্তে আস্তে বের হবে। এখন কিন্তু সকল তথ্য বের হচ্ছে। আপনি দেখবেন যে অল্প সময়ের ভিতরে বাংলাদেশের রাজনৈতিক যেই মোড় সেটি কিন্তু ঘুরে যাবে। এটি আপনি 100% ধরে রাখতে পারেন যে অল্প সময়ের ভিতরে বাংলাদেশের যে রাজনীতি সেটার মোড় দ্রুত সময় ঘুরে যাবে, এবং কি সামনে দেখবেন বলা আপনার এমন তথ্য আপনারা পাবেন যেগুলো আপনারা 5ই আগস্টের আগে কল্পনাও করেনি। তখনও আপনারা বলবেন হায় আফসোস আমরা এগুলো কি করলাম, আজকে এই বাংলাদেশ ধ্বংসের জন্য তো আমরাও দায়ী যারা আমরা এই আন্দোলনে গিয়েছিলাম, কিন্তু আসলে আপনারা দায়ী নয়, কারণ আপনারা তো জানতেনই না যে এই মাস্টার প্ল্যান ছিল বহু বছরের, এবং কি প্রায় 4 থেকে 5 বছর ধরে তারা এই মাস্টার মাইন্ডের সাথে তারা জড়িত ছিল, এবং কি তারা মাস্টার প্ল্যান করতে একটি নির্বাচন 24 সালে নির্বাচন হওয়ার পরে কিন্তু তারা সেই থাবাগুলো বাংলাদেশে দিয়েছে, এবং কি এই থাবাই কিন্তু তারা এই গোটা বাংলাদেশকে ইতিমধ্যে ধ্বংস করে দিয়েছে। আপনি কি মনে করেন যে শেখ হাসিনা যাওয়ার পরে আপনি ভালো আছেন, এদেশের সাধারণ জনগণ ভালো আছে? আপনি কি সেটা মনে করেন? এদেশের জনগণ কি নিরাপত্তায় আছে? আপনি সেটা মনে করেন? কখনোই না। আপনি কেউ নিরাপদ না বর্তমান বাংলাদেশে। আজকে যারা এই ষড়যন্ত্র করেছে, যারা এই টাকা খেয়েছে আমেরিকার, তাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন আপনার বুলডোজার নিয়ে দাঁড়িয়ে থাকবে আওয়ামী লীগের নিরহ কর্মীরা, যারা 5ই আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত নির্যাতনের শিকার হচ্ছে শুধু আওয়ামী লীগ করার কারণে। এমনটাই হবে দেখবেন সামনের পরিস্থিতি। এবার অনুসন্ধানে জানা গেল কারা পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সেই অনুদান। $29 million to strengthen the political landscape in Bangladesh. অনেক সময় অনেক নেতিবাচক কথা আমাদেরকে শুনতে হয়, এটা কোনো সমস্যা না। কোথায় আছে যা রোটে তাও কিছু গোটে। বাংলাদেশের $29 মিলিয়ন কাণ্ডে এবার ইউনূস সরকারের যে উপদেষ্টার উপর আঙ্গুল তুললেন ডোনাল্ড ট্রাম্প। প্রিয় ভিউয়ার্স, বেরিয়ে এলো এবার চাঞ্চল্যকর সব তথ্য। তাই আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে $29 মিলিয়ন দেওয়া হয়েছে এমন একটি প্রতিষ্ঠানকে যার নাম আদৌ কেউ শুনেননি। সেটা একটি ছোট্ট প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে মাত্র 2 জন লোক কাজ করে। ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্য যেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে খুঁজার আর বাকি রইল না কাকে ইঙ্গিত করে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই প্রতিষ্ঠানটি আর কারণ নয়, সেটি হলো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান ছাড়া আর কারণ হতে পারে না। ফেস দ্য পিপলের একটি টকশোতে এমনটি বলতেও শোনা যায় ডক্টর মঞ্জুরের মুখ থেকে, যা শোনার জন্য নেটিজেনরা প্রস্তুত ছিল না। যেমন আপনার অধিকার, আপনি দেখেন যে অধিকার কিন্তু আমেরিকান এমবাসির সাথে তাদের একটা সম্পর্ক ছিল, এটা সবাই জানে, এবং অধিকার খুব বড় অর্গানাইজেশন না, সুতরাং অধিকারের দিকে অঙ্গুলি কিছুটা হলেও এই করা ট্রাম্পের সাথে মিলে যায়। আর একটা অর্গানাইজেশনের সাথে মিলে যায়, সেটা হচ্ছে তারা আবার নিয়ে কাজ করে, নদী নিয়ে কাজ করে, সেটা হচ্ছে বেলা, বর্তমানে রিজওয়ানা হাসানেরই। তারও কিন্তু ছোট এনজিও, তার মাত্র একজন স্টাফ, সে আর একজন, দুজনের এসে তাকে মিলে যায় একেবারে। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশে 2টি প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে মাত্র 2 জন কাজ করে। সেই 2টির মধ্যে একটি হচ্ছে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। তাই সন্দেহের তীর এখন তার দিকেই। তাহলে কি ট্রাম্প সরাসরি নাম না উল্লেখ করেই ইউনূস সরকারের উপদেষ্টাদের উপরই ইঙ্গিত করেছিলেন? এটা নিয়ে এখন বেশ আলোচনা সমালোচনা হচ্ছে।
নেতিবাচক কথা আমাদেরকে শুনতে হয়, এটা কোনো সমস্যা না। বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প খুব আলোচিত। আমার মনে হয় না আমেরিকায় এত আলোচনায় আছে, কারণ সবাই যার যার কাজে ব্যস্ত, ওনাকে নিয়ে এত আলোচনার কি আছে। কিন্তু আমাদের দেশে এখন আলোচনা, আবার ভারতেও আলোচনা হইতেছে, কারণ উনি এমন একটা কথা বলছে যার ফলে বুঝছেন এখন সবাই সবাইরে চোর মনে করতেছে। উনি কারো নাম ধাম নেন নাই, না নিয়ে কাগজপত্র দেখাইয়া বলছে বাংলাদেশ $29 মিলিয়ন নিয়ে গেছে। কেন এই টাকাটা দিছে? এটা দিছে জো বাইডেন। কেন দিছে? বাংলাদেশের রাজনীতির অবকাঠামো ঠিকঠাক করার জন্য। আচ্ছা ভাই, বাংলাদেশের রাজনীতির অবকাঠামো ঠিকঠাক করা মানে তো এখন অন্যদিকে এটা টান নিছে। সবাই মনে করতেছে শেখ হাসিনাকে যে তাড়াইলো, খেদাইলো, ওইটা তো একটা অবকাঠামো ঠিকঠাক রাজনীতির, তাই না? ওই টাকা কি এখন এখানে খরচ হয়েছে? এরকম একটা প্রশ্ন চলে আসছে, বিশেষ করে আমাদের দেশের বুদ্ধিজীবী যারা, মানে বুদ্ধিজীবী সাংবাদিক এবং বিভিন্ন টক শোতেও দেখতেছি, এবং যার যার ইউটিউব চ্যানেল থেকে বলতেছে যে এই টাকা কি 5ই আগস্টের এই অভ্যুত্থানে খরচ করা হইল কি না, এরকম একটা প্রশ্ন চলে আসছে। কিন্তু ট্রাম্পজি কিন্তু কারোর নাম নেয়নি। ট্রাম্পজি বলছে যে এমন একটা প্রতিষ্ঠান নিছে যে প্রতিষ্ঠানের সদস্য 2 জন, মাত্র 2 জন সদস্য, এবং ওরা ওই $10,000 $15,000 এরকম অনুদান পায় মাঝে মাঝে। মানে ওই 2 জন ওরা নিয়ে গেছে $29 মিলিয়ন। $29 মিলিয়ন প্রায় 350 কোটি টাকা। আমাদের দেশের জন্য খুব বড় টাকা না, আমেরিকার জন্য বড় টাকা না, কিন্তু তাদের বলার পিছনে কারণ ওই যে একটা জিনিস, শুধু বাংলাদেশ নিয়ে কথা বলে নাই, কিন্তু ভারতেও বলছে, ভারতে 21 মিলিয়ন দিছে, এবং নেপালের কথা বলছে, ওখানে 19 মিলিয়ন দিছে, আরো অনেক দেশের কথা বলছে। এইগুলো বলার পিছনে কারণ উনি ইলন মাস্ক, ওনার বন্ধু, উনি তো বুঝছেন বিজনেসম্যান, ওনাকে দায়িত্ব দিয়েছিল আমেরিকার খরচপাতি কমাবার জন্য। উনি দেখছে গবেষণা কইরা যে এই খরচগুলো বেহুদা খরচ। ভারতে দিছে ওনারা যেন নির্বাচন দিতে উৎসাহিত করে মানুষজনকে, কারণ ওই দেশের মানুষ ভোট দিতে যাবে কি যাবে না এটার জন্য $21 মিলিয়ন দরকার কি দেবার, কি দরকার দেবার, তাই না? এরকম একটা প্রশ্ন চলে আসছে। এবং বাংলাদেশের রাজনীতির অবকাঠামো ঠিক করার জন্য আমেরিকার এত মাথা ব্যথা কেন? এই ধরনের খরচপাতি, যেমন নেপালের ওই যে জীব বৈচিত্র্য উন্নয়নের জন্য 19 মিলিয়ন দিছে, এই ধরনের বেহুদা খরচ মনে করতেছে, এগুলো বন্ধ করে দিছে। বড় অঙ্কের টাকা না, কেন বললাম বাংলাদেশের জন্য? কারণ ওই 350 কোটি টাকা আমাদের বাসার কাজের লোকেরও থাকে না ভাই? আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে বাড়ির কাজের যে চা বানায়, ওর কাছেই তো আছে 400 কোটি, উনি নিজে বলছেন, এবং হেলিকপ্টারে চলাচল করে, কিন্তু পরে জানা গেছে 600 কোটি, এবং তার অ্যাকাউন্টে 1200 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। আসলে ওই বাড়ির চাকর ছিল না, ও ছিল ক্যাশিয়ার। ওইটা বইলে একটা ক্রেডিট নিতে চাইছে আর কি। দেখেন, আমি এত সত্য কথা বলি, আমার বাসার চাকর অন্যায় করছে, তাও আমি বাই করে দিছি, 400 কোটি টাকা মাইরা দিছে দেখা। 400 কোটি, আর এখানে দেখেন 350 কোটি টাকা নিয়ে আমেরিকার মতো আমেরিকার প্রেসিডেন্ট উনিও আক্ষেপ করতেছে যে এইসব টাকা কেন বেহুদা দেওয়া হবে। ওনার কাছে কিন্তু গুরুত্ব আছে 350 কোটি, কিন্তু আমাদের বাসার চাকরের কাছে 400 কোটি বুঝলেন নিয়ে। যাই হোক, মজা করতেছি না ভাই, সিরিয়াস, মজা না। কিন্তু আমেরিকা এইসব টাকা কেন দিবে, কেন দিত? ওনাদের অভিসন্ধি কি ভাই? যদি দিয়া থাকে, কে নিছে জানি না, কিন্তু মিথ্যা কথা বলে নাই, নিছে। এখন কথা হলো যে এই টাকাটা কবে দিছে, কতদিন আগে দিছে? এই জুলাই আগস্টের জন্য হলে তো ভাই 1 বছরের মধ্যে দিতে হবে, ডেট তো আর উনি বলে নাই। এখন এই ডেট কারে দিছে না দিছে এগুলা বাই করার দায়িত্ব আমাদের গোয়েন্দা বিভাগের সাংবাদিকদের। আমি জানি না ওনারা বাইর করতে পারবে কিনা। এই 350 কোটি টাকাটা গেল কার কাছে বুঝছেন, এবং কি খাতে খরচ করলো, এটা বাইর হইলে না আমরা জানতে পারতাম। হ্যাঁ, আমাদের জানার আগ্রহ আছে, কিন্তু আমারও আগ্রহ আছে, বের হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে যেটা বাইর হইতেছে
সেটা কিন্তু সামাল দিতে হবে। এই মুহূর্তে দেশের অবস্থা ভালো না, যেদিকেই তাকান সেদিকেই গন্ডগোল। আরে কালকে দেখলাম জানেন আমাদের যে দিতির মেয়ে সোহেল চৌধুরী নায়ক নায়িকা, তার মেয়ে লামিয়া, সেও অভিযোগ করতেছে একটা বৃহৎ দলের দিকে, তারা নাকি তার হামলা করছে, তার পাটা ভাঙিয়ে দিছে, তার জায়গা জমি নিয়ে টানাটানি করতেছে। আবার এদিকে দেখেন এই যে গাজীপুর জয়দেবপুরে এদিকে ভাই এক সন্ত্রাসী, পুরা তামিল ছবি তো ভাই, মাইক নিয়ে বলতেছে, সে আবার চাঁদা বলে না, অন্য সে আবার রাজা বাদশার স্টাইলে খাজনা দিতে হবে, জমিদার খাজনা দিতে হবে। এবং এই যে রাস্তার মাঝখানে যে ডিভাইডার আছে না, ডিভাইডারের উপরে দাঁড়ায়া দা হাতে লইয়া বুঝছেন, এটা চুলকানি, যাই হোক, দা হাতে লইয়া বলতেছে যে আমাকে খাজনা দিতে হবে সবাই। এই বাজারে যত দোকান আছে শুনছি যে তাকে বহিষ্কার করছে। আমার কথা কি জানেন, বহিষ্কার কেন? এটা তো বেআইনি কথা। একজন দা খুন্তা হাতে নিয়ে রাস্তা দাঁড়ায় বলতেছে এই বাজারে সবাই আমাকে চাঁদা দিতে হবে, মানে খাজনা, চাঁদা তো না, খাজনা। উনি তো জমিদারকে খাজনা দিতে হবে, এইটাই তো অন্যায়। আইনে কি লেখা আছে জমিদারকে খাজনা দিতে হবে? দা হাতে নিয়ে দাঁড়াইলে আপনারা ধরেন না কেন? আপনারা কার অপেক্ষায় করেন, কারের ভয় পান? আমি জানি না, কেউ ভয় পাইন না ভাই। হ্যাঁ, ভয় পাইতেছে, ভয় না পাইলে ওই বহিষ্কার কেন? আরে ধৈর্য তো ভাই থানায় দিবি, আবার ওনারা ধৈর্য নিতে হবে কেন? আপনারা থানার লোকরাই যাইতে অ্যারেস্ট করতে পারেন। যখনই দেখছেন ভিডিও বাইরেছে, এটাই তো প্রমাণ, তার গলা রাস্তার মধ্যে, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেন। বেটা তুই কইলি কি রে বেটা, আইনের আওতায় নিয়ে আসেন। ডেভিল হান্ট চলতেছে দেশের মধ্যে, এই ডেভিল হান্টের মধ্যেই বুঝছেন, অপারেশন ডেভিল হান্টের মধ্যে যদি এরকম কথা শুনি, মাইক নিয়া দা নিয়া খাজনা দিতে হবে, তাহলে ক্ষমতায় গেলে কি হবে? তখন তো আরো কেউ কথা বলবে না। আমার মনে হয় না পুলিশ প্রশাসন তখন কথা বলবে। এখনই তো কথা বলে না, কেন বলে না আমি জানি না। হয়তো ওনারা ভাবতেছে এই দল ক্ষমতায় যাবে। যাই হোক, এখন অন্তর্বর্তীকালীন সরকার, না অন্তর্বর্তীকালীন সরকার বলবো কেন, বিপ্লবী সরকার অভ্যুত্থানের মধ্যে আসছে। এটা কেউ না বসাই নাই, দেশের জনগণ বসাইছে। সেই সরকার আমল চলতেছে, যেখানে ডেভিল হান্টের মতো অপারেশন চলতেছে। সেইখানে যদি এই অবস্থা হয়, তার মানে কি নির্বাচনের পরে কি দেশ সোনার বাংলা হয়ে যাবে? করতে পারবেন না, একদম না। গত 6-7 মাসের না হলে তো 200-250 বহিষ্কার করছেন। ওই 200-250 বহিষ্কার না কইরা ওই 200-250 নিয়ে যদি জেলে ঢুকাই দিতেন, আর সঙ্গে সঙ্গে যদি আমরা বিচার দেখতে পাইতাম, এমনি সবাই ঠান্ডা হয়ে যাইত। বিচার নাই। আপনি ফেসবুকে ঢুকলেই দেখবেন এখানে গলায় দড়ি দিয়া ঝুলাই রাখছে, দেখলাম ওই যে ভাসানির মঞ্চ কোথায় জানি, ওইখানে গলায় রশি দিয়ে ঝুলাই রাখছে। আবার দেখতেছি এদিকে কেউ এসে বলতেছে ওপেন যে আমাকে ধর্ষণ করা হয়েছে, আমি এটার বিচার পাই নাই, যদিও এটা পরে ভুয়া প্রমাণ হয়েছে। সবাই বুঝছেন যে যেভাবে পারতেছে চান্স নিতেছে। ওই যে ঢাকায় একটা কথা আছে ভাই, ঢাকায় ভাষা একটা কথা আছে, কার বুয়াকে মারে ধুলায় অন্ধকার, এরকম হয়ে গেছে। ভিডিওটা শেষ করে দেওয়ার আগে বলি, আমি স্বাধীনতা দেখছি, আমি স্বাধীনতার পর যেটা দেখছি ভাই, এবং নিজেও কিছু আকাম করছি, সেটা আমি বললাম ভিডিওটা শেষ করে দিতেছি। স্বাধীনতার পর দেখা গেল কি জানেন, যারা মুক্তিযোদ্ধা তাদের কাঁধে তো ওই স্ট্যান্ড গান এরকম আর্মস থাকে, এবং তাদের মাথার মধ্যে না একটা সাদা রুমাল বাঁধতো, সাদা কাপড় বাঁধতো। এরকম সাদা কাপড় বাইন্দা বুঝছেন অনেকেই মাঠে নাইমা গেল, কে মুক্তিযোদ্ধা না এটা বোঝা যাচ্ছিল না। ওই যে আমি বললাম আমিও জড়িত, কেন সবাই দেখতেছি গুলশানের দিকে যাইতেছে, এবং গুলশানের যেসব বড় লোকের বাড়ি ছিল বেহারিদের সেসব বাড়ি লুটপাট করতেছে। তখন আমরাও 5-6 বন্ধু বুঝছেন ওই সাদা কাপড় বাইন্দা মুখে না সরি মাথায় এই জায়গায় বাইন্দা সাদা কাপড়, মানে মুক্তিযোদ্ধার বিচি আর কি, আমরা বুঝাইলাম পাবলিককে। ঢুইকা গেলাম ইস্পাহানির বাড়িতে, উনি অনেক বড় লোক, ওই আমল ওনার বাড়িতে ঢুইকা দেখি যে ভাই এর আগে আমার 10 বার লুট হয়ে গেছে, কিচ্ছু নাই। আমরা গেছিলাম কিছু পাওয়ার আশায়, 5-6 জন মহাখালী থেকে। ওরা কিছু না পায়, দেখলাম যে একটা জায়গায় পর্দা আছে ঘরের,
এরকম পর্দা, ওই পর্দা কইরা নিয়ে আসছি। পর্দাটা ছিল একটু কালচা কালচা টাইপের, গোল্ডেন কালারের, ওইটা দিয়ে আমরা স্যুট বানাইছি। এই কথাটা এই জন্য বললাম, তখনও না কেউ কাউরে মানতেছিল না ভাই, যে যেমনে পারতেছিল এরে ধরে বলে তুই রাজাকার আসিলি না, রাজাকার আসি না, এরে ধরে নিয়ে যাইতেছে, আবার ওর ফ্যামিলি দৌড়ে যাইতেছে, হাতে পায়ে ধরতেছে, 20-25 হাজার টাকা দিতেছে, আবার ছাইরা দিতেছে, আবার কারো নিয়ে হাত কাইটা ফেলাইতেছে। পুরো দেশে এরকম একটা অস্থির অবস্থা হয়ে গেছিল। এখানে কি হচ্ছে আপনি হয়তো বলতে পারেন, হয় মিয়া ওইটা তো 71-এর স্বাধীনতার যুদ্ধ, 9 মাস আমরা যুদ্ধ করছি, এটা বলতে পারেন। ওইখানে তো এরকম ঘটনা ঘটতেই পারে। এখানে কি যুদ্ধ হয়েছে? হ্যাঁ, এখানেও যুদ্ধ হয়েছে। 36 দিন যুদ্ধ হয়েছে এখানে। জাতিসংঘের তদন্তে 1400 মানুষ মারা গেছে, 14,000 মানুষ পঙ্গু হয়েছে। এখানে একটা যুদ্ধ হয়েছে। যে যুদ্ধই না হইতো, আগের রানী কেন পালায়া গেল? আগে আমরা ইতিহাসে পড়ছি না, রাজা রানীরা ভাইগা যায়, পালায়া যেত ওই যে সুরঙ্গের ভিতর দিয়া। এখানে হয়তো সুরঙ্গ ছিল না দিল্লি পর্যন্ত, কিন্তু আকাশ পথে তো গেছে, এখানেও তো পালায়া গেছে। এবং ওই রানী মাতার কেউ নাই, সবাই ওনার পরিষদের যারা ছিল, মন্ত্রী পরিষদ, এমপি যারা ছিল, সবাই পালায়া গেছে। তার মানে এখানেও যুদ্ধ হয়েছে। 71-এর যুদ্ধের পরে যে অবস্থাটা হয়েছিল আইন কানুনের, বিশ্বাস করেন বর্তমানে সেম অবস্থা, কিছু করার নাই। কিন্তু আমি মনে করি সেনা প্রধান যদি আরো বলিষ্ঠ ভূমিকা নেয়, উনি যদি একবার গর্জন কইরা উঠে, আমি মনে হয় সব ঠান্ডা হয়ে যাবে। মিলিটারিকে ভয় পায় না এমন কোন মানুষ আছে ভাই? অপারেশন ডেভিল হান্ট চলতেছে, এর মধ্যে দেশে যা দেখতেছি মানুষের মন ভেঙে যাইতেছে। কিন্তু মন ভাঙলে হবে না, বিশ্বাস রাখতে হবে। আমি বিশ্বাস রাখি আগামী 2 সপ্তাহের মধ্যে আইন কানুন সবকিছু ঠিক পথে চলে আসবে, এটা আমার বিশ্বাস। যদি 2 সপ্তাহের মধ্যে আইন কানুন সবকিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে না আসে, তাহলে এই সরকার নিয়ে বহুত বড় প্রশ্ন দেখা দিবে। এবং আমি মনে করি বাংলাদেশ ওই যে আর্মির শাসনের দিকে আবার চলে যাবে। 111-এর সরকার রাজনীতিবিদদের সঙ্গে কি করছে না করছে সেটা আমি মাথায় নিব না এই মুহূর্তে। আমি মাথায় নিব 111-এর সরকার দেশের আইন কানুন সব ঠিকঠাক করে ফেলাইছিল, মানুষের মধ্যে ভরসা আসছিল, মানুষ নিঃশ্বাস ফেলতে পারছিল। কিন্তু এই মুহূর্তে নিঃশ্বাস মাঝামাঝি বন্ধ হয়ে আসে যখন ফেসবুকে, ইউটিউবে এইসব অরাজকতা দেখি। প্লিজ তাড়াতাড়ি ব্যবস্থা করেন, 2 সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেন, না হলে কিন্তু আপনারা বিপদে পড়তে যাচ্ছেন। হ্যাঁ, দেশের মানুষ মাইনা নিবে না তো ভাই। 7 মাস হয়ে গেছে তো, 7 মাস হয়ে গেছে। আমি জানি আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতেছেন। দেশে ভাই এই মুহূর্তে কোনো সংস্কারের দিকে আগাবে না, কারণ ওনারা নির্বাচন দিয়ে দিবে। কারণ যেভাবে চারিদিকে শুরু হয়ে গেছে না, নির্বাচন সরকার আসলেই এই দেশ সোনার সংসার হয়ে যাবে। দেখুননি ভাই, দেখুননি। বিশ্বাস রাখতে চাই, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকে যারা আমরা বলছি যে নির্বাচন স্থানীয় আগে হবে না পরে হবে, গত 16 বছর পর্যন্ত একটা চেয়ারম্যান, মেম্বার, এমপি সরাসরি দলভুক্ত কোনো ভালো অন্য দলের মানুষরা নির্বাচিত হতে পারে নাই, তাদেরকে হতে দেয় নাই। সেই আওয়ামী লীগের লোকগুলোকে বাদ দিয়ে এখন যে একটা প্রিফেয়ার ইলেকশন হবে, সেখান থেকে যারাই আসবে তারা দেশপ্রেমী, অর্থাৎ তাদেরকে আমরা দিতে আবার কুণ্ঠবোধ কেন? তার মানে আমার ভিতরে নষ্টামি ভরপুর হয়ে আছে, আমি চুরি করতে চাই। স্পষ্ট এটা বললেই তো হয় যে আমি আগে কেন রাজি না, কারণ আমি চুরি করতে চাই। আগে কেন রাজি না, কারণ আমি প্রভাব বিস্তার করতে চাই। আগে কেন এই স্থানীয় নির্বাচনে আমি রাজি না, কারণ আমি এখানে আমার নিজের লোক বসিয়ে দিয়ে তারপরে নির্বাচন করবো এবং কিছু টাকা ইনকাম করবো। এটার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের 5 তারিখের আন্দোলন হয় না। 5 তারিখের আন্দোলন হয়েছে গ্লাসের মতো ক্লিন থাকবে, ইউ আর রাইট পারসন, আই উইল ভোট ফর ইউ, ইউ আর রং পারসন, আই উইল নেভার। সো এই যে জায়গাটা, এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এটা যারা যত দ্রুত করবে তারা তত সফল হবে। কেন আপনার ভয়ের কি আছে? বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলকে আমি তো বারবার বলেছি বিভিন্ন শোতে, যে বিএনপি আছে, জামাত আছে, হেফাজত, চরমনাই, অন্যান্য আরো ছোট বড় রাজনৈতিক দল আছে, প্রত্যেকেই যার যার জায়গা থেকে আপনি আপনার ভালো মানুষগুলোকে প্রার্থী দিন, দেখবেন আপনার লোকই ওখানে জয়যুক্ত হয়ে আসবে। যারা এখনো আওয়ামী লীগের ফেসিজমের সুশীলগিরি করতে গিয়ে তাদের পদলোহন করছে, তাদেরকে বিভিন্ন জায়গায় আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, এটা জনগণ চায়। এদেশের জনগণ কি চায় জানেন? এদেশের জনগণ আওয়ামী লীগ শুনতেই চায়। এই আওয়ামী লীগের ভালো, আওয়ামী লীগের ভালো ভার্সন, মধ্যম ভার্সন, উত্তম মাধ্যম, এইগুলো কোনো কিছু শুনতে চায় না। আওয়ামী লীগের আবার ভার্সনই হতে পারে। যেই লোকটা একবার শেখ হাসিনার আওয়ামী লীগ করে, সেই লোকটা চিরদিনের জন্য বাংলাদেশের সমগ্র জায়গা থেকে তার নামটাকে নিয়ে নিয়েছে দেশদ্রোহী হিসাবে।
পুনর্বাসন করার জন্য। আওয়ামী লীগকে তো নতুন নামে আনতে হবে। কেউ কেউ সাংবাদিকতার পেশায় নামে আনবে, কেউ কেউ আলেম সেজে আনবে, কেউ কেউ কারি সেজে আনবে, কেউ কেউ মানে তাফসির কারক সেজে আনবে, কেউ কেউ আবার বড় বড় প্রফেসর সেজে আনবে। এই বুদ্ধিজীবীর অভাব হবে না। এরা জায়গায় জায়গায় দেখবেন বলবে যে না আমরা হাসিনার রাজনীতি করবো না, কিন্তু গণতান্ত্রিক উপায়ে তো আমাকে একটা স্পেস দেওয়া দরকার। তোমার 16 বছর মনে ছিল না যে বাংলাদেশের মানুষ একটা ভোট পর্যন্ত দিতে পারে না? আজকে যারা বলছে যে ভোট কোনটা আগে হবে না পরে হবে, আরে আগে তো আগেও ছিল না, পরেও ছিল না। এখানে তো স্পষ্ট হয়েছে যে বাংলাদেশ আগের নিয়মে চালাতে কেউ পারবে না। বিশেষ করে বিচারের ব্যাপারটা আমাদের খুব গরিব করে, এটা খুব জোরালো দাবি হওয়া উচিত ছিল। রাইট। তো বিচারের জন্য বাংলাদেশের এই 5 তারিখের পরে প্রথম কাজটাই তো হচ্ছে 5 তারিখের আগ পর্যন্ত শেখ হাসিনা যে অন্যায়গুলো করেছে, বিশেষ করে এই জুলাই মাসে এবং 5 তারিখের আগ পর্যন্ত যে খুনগুলো করেছে, মানুষকে অঙ্গহানি করেছে, তার বিচার সবার আগে হবে। এবং সবার আগে বাংলাদেশ থেকে যদি কোনো ফ্যাসিলিটিসও ভোগ করতে হয় তাহলে এই শহীদ পরিবার এবং আহত পরিবারগুলো ভোগ করবে। তারপরে রাজনীতিবিদরা এমপি হবেন, মন্ত্রী হবেন, চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, ডিসি হবেন, এসপি হবেন, ইটস আপ টু ইউ। কিন্তু আপনি যদি যারা আপনার দেশটাকে 16 বছর পরে মুক্ত করে দিয়ে গেল তাদের পরিবারগুলো নিগৃহীত থাকে, বিচারের জন্য কাঁদতে হয়, তারা বিচার পাবে না এবং সেজন্য আপনার কোনো স্টেটমেন্ট নাই। এখান থেকেই তো ক্লিয়ার ধারণা হয়ে যাচ্ছে যে আপনি বাংলাদেশের কোনো পরিবর্তন চান না। আপনি বাংলাদেশের কোনো যেই মেজাজে যেই সেন্সে বাংলাদেশের জনগণ 5 তারিখে ঐক্যবদ্ধভাবে হাসিনাকে তাড়িয়েছে, সেই সেন্স আর আপনার সেন্সের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এই পার্থক্যটা ক্লিয়ার হয়ে যাওয়ার কারণে যে সমস্যাটা হবে সেটা ব্যালটের পেপারে দেখতে পাবেন। জনগণের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনকার যে তারতম্য বোঝা যাচ্ছে সেটা থেকে স্পষ্ট যে সাদা কাগজ দিয়ে মার্কা কিংবা ব্যক্তির নাম যখন যাবে, জনগণ আর একটা বিপ্লব সেখানে দেখাবে 5 তারিখের পরে। 5 তারিখের যেভাবে হয়েছে ঠিক সেরকম একটা বিপ্লব ওখানেও দেখতে পাবেন। কারণ জনগণ তো এই বিচারের অপেক্ষায় আছে, জনগণ তো সংস্কারের অপেক্ষায় আছে, জনগণ তো সাংবিধানিক সংস্কার চায়, জনগণ তো হাসিনার লেখা সকল কিছু একেবারে ডাস্টবিনে ফেলে দিতে চায়, জনগণ তো বিচার চায়, জনগণ তো স্থানীয় নির্বাচন আগে চায়, জনগণ এরকম বহু কিছু চায় যেগুলো আমরা বিভিন্ন নামে বেনামে বিভিন্ন উপায়ে এটার বিরোধিতা করছি। এখন বিরোধিতা কেন করছি? আমি যেহেতু প্র্যাকটিসিং ওইভাবে যেটা পূর্বে আমি করেছি। পূর্বের রাজনীতির সাথে বাংলাদেশের রাজনীতির যে পরিবর্তন হয়েছে সেটা কেন জানি আমাদের বয়স্ক লেভেলের জায়গা থেকে কিংবা দায়িত্বশীল জায়গা থেকে তারা অনুধাবন করতে পারছে না। এখন অনুধাবন না করারও অনেক কারণ আছে। 16 বছর বাংলাদেশে ইলেকশন হয় নাই, উনি জানে না যে ওনাকে এখন দাঁড়াইলে কয়টা ভোট দিবে, উনি ব্যালট পেপারের হিসাব ওনার কাছে নাই। উনি 16 বছর আগে নির্বাচন করছে, সেইখানে একটা জনগণের এক ধরনের টার্গেট ছিল, যেমন আমাকে আওয়ামী ঠেকাতে হবে। আওয়ামী লীগ ঠেকাতে গিয়ে কি করতে হবে? ওই বাংলাদেশের সব জামাত, হেফাজত, চরমনাই বলেন, ওই ইসলামিক পন্থী লোক বলেন, বিএনপির সাথে গিয়ে জোয়ার দাও। এই যে একটা অপশন ছিল, সেই অপশন তো শেষ 5 তারিখের পরে। বাংলাদেশে এখন আর কেউ আপনার নারায় তাকবীরের স্লোগান দিয়া আর ধর্ম বিক্রি করে ভোট চাইলেই আপনাকে ভোট দেবে এমনটা না। আবার কেউ আপনার জাতীয়তাবাদের স্লোগান দিয়ে আপনি ভোট চাইলেই ভোট দেবে এমনটা না। বাংলাদেশের জনগণ দেখবে যে ওর নারায় তাকবীর কি বেশভূষার নারায় তাকবীর, এটা কি শেখ হাসিনার নারায় তাকবীর, ধর্মবেচার নারায় তাকবীর, নাকি এটা রিয়াল বাংলাদেশের ইমানের ভিত্তিতে তেজস্বী নারায় তাকবীর, যেগুলো ওই কলেজ ইউনিভার্সিটির ছেলেরা টাই প্যান্ট ব্লেজার পরে রাস্তায় দিয়েছে যখন শেখ হাসিনা সংসদে নারায় তাকবীর উচ্চারণ করা নিষিদ্ধ করে তার সংসদ সদস্যরা। সেই সময় কিন্তু ঢাকার রাজপথে স্কুল কলেজেরা দিয়েছে। অর্থাৎ সেই চেতনাটা যারা লালন করতে পারবে তারা কিন্তু বাংলাদেশের আগামী রাজনীতিতে সাইন করতে পারবে। আপনি দেখেন বাংলাদেশের জনগণ আসলে কি চায়। জনগণ চায় যে জনগণের সেবক হতে হবে। আপনি লক্ষ্য করেন জনগণ কি চায় সেটা তো 5ই আগস্ট বলে দিয়েছে। আমরা নতুন করে কি চাইবে? রাইট। আমার এই বাংলাদেশে 5 তারিখে সরকার আমরা যেটা এখন গঠন করেছি, 5 তারিখে হাসিনা পতনের পর তখনই ডিসিশন দিয়ে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ম্যান্ডেট প্রাপ্ত গভর্নমেন্ট হচ্ছে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এই নোবেল লরিয়েট ইউনূস সাহেবের গভর্নমেন্ট। এরকম আর কোনো গভর্নমেন্ট পৃথিবীতে নাই যে সমগ্র জাতি, গোষ্ঠী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নায়ক, শিল্পী, সাহিত্যিক, ইমাম, কারি, মুয়াজ্জিন সবাই মিলে বলেছে যে আপনারা দেশটাকে চালাবেন। এখন কি জন্য চালাবেন? খেলাধুলা করার জন্য? আপনি এখানে ওই বর্জীয় রাজনীতি এস্টাবলিশ করার জন্য? পূর্বের রাজনীতিবিদরা কি বলবে সেগুলো করার জন্য? এখানে সরকারকেও কিন্তু একটা জিনিস রোল প্লে করতে হবে, সেটা হচ্ছে তারা কি জনগণের সরকার নাকি পূর্বের রাজনীতিবিদের সরকার? বাংলাদেশের জনগণ এখন আর ওই রাজনীতিবিদের রিপ্রেজেন্ট হিসেবে এদেরকে দেখতে চায় না, সরকারকে দেখতে চায় জনগণের রিপ্রেজেন্ট হিসেবে। তো জনগণের রিপ্রেজেন্ট হিসেবে আমরা 5 তারিখে সিদ্ধান্ত দিয়ে দিয়েছি সবাই মিলে যে আমরা একটা ফেসিবাদ থেকে মুক্ত পেয়েছি, নতুন ফেসিবাদে ঢুকবো না। আমরা বাংলাদেশকে নতুন ভাবে গড়বো, যেই বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে আসলেই বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ। এবং সেটা করার জন্য দুঃখ হলেও বলতে হচ্ছে যে আমাদের কিছু কিছু রাজনীতিবিদ অবশ্যই ফেল করেছে। এবং এটা বুঝবেন, আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেও আমি কখনোই এটা আমার বিশ্বাস যে আমি আশাহত হব না। নির্বাচনী মাঠে এই ব্যক্তিরা অবশ্যই ধরা খাবে, যারা ভারতীয় আধিপত্যবাদের এই জিনিসটাকে এখনো কাঁধে নিয়ে ঘুরছে, যারা এখনো আওয়ামী লীগের ফেসিজমের সুশীলগিরি করতে গিয়ে তাদের পদলোহন করছে, তাদেরকে বিভিন্ন জায়গায় আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এটা জনগণ চায়। এদেশের জনগণ কি চায় জানেন? এদেশের জনগণ আওয়ামী লীগ শুনতেই চায়। এই আওয়ামী লীগের ভালো, আওয়ামী লীগের ভালো ভার্সন, মধ্যম ভার্সন, উত্তম মাধ্যম, এইগুলো কোনো কিছু শুনতে চায় না। আওয়ামী লীগের আবার ভার্সনই হতে পারে। যেই লোকটা একবার শেখ হাসিনার আওয়ামী লীগ করে, সেই লোকটা চিরদিনের জন্য বাংলাদেশের সমগ্র জায়গা থেকে তার নামটাকে নিয়ে নিয়েছে দেশদ্রোহী হিসাবে।
এবং এটা প্রমাণ হয়েছে 16 বছরে। আপনি যদি তাই না হয় 5ই আগস্টের পরেও কিন্তু প্রমাণ আছে, তাদের মধ্যে অনুশোচনা নেই। আপনি এখন যদি বাংলাদেশের জনগণকে আপনি দেখেন যে আমাকে অনেকে বলে যে কিছু তো ভালো আওয়ামী লীগ আছে, আমি বলি কিছু ভালো আওয়ামী লীগ আছে, ওরে প্রথম কোশ্চেনটা করেন, ডু ইউ লাভ শেখ হাসিনা অন্য? ও যদি আনসার করে হ্যাঁ আমি শেখ হাসিনাকে ভালোবাসি, ও তো টাটকা মনে হবে। কারণ এগুলো একটাও আওয়ামী লীগ এই দেশে শেখ হাসিনা ছাড়া কোনো আওয়ামী লীগ নেই। আর শেখ হাসিনা ছাড়া যেহেতু আওয়ামী লীগ নাই, তার মানে সেই আওয়ামী লীগ এই দেশের জনগণের আওয়ামী লীগ না। কারণ শেখ হাসিনা তো আজকের মানুষকে ধ্বংস করেছে, মানুষকে হত্যা করেছে, মানুষকে নির্বিচারে বিভিন্নভাবে জুলুম অত্যাচার করেছে। অতএব এটা হচ্ছে সুশীলদের একটা কাজ, কেন? পুনর্বাসন করার জন্য। আওয়ামী লীগকে তো নতুন নামে আনতে হবে। কেউ কেউ সাংবাদিকতার পেশায় নামে আনবে, কেউ কেউ আলেম সেজে আনবে, কেউ কেউ কারি সেজে আনবে, কেউ কেউ মানে তাফসীরকারক সেজে আনবে, কেউ কেউ আবার বড় বড় প্রফেসর সেজে আনবে। এই বুদ্ধিজীবীর অভাব হবে না। এরা জায়গায় জায়গায় দেখবেন বলবে যে না আমরা হাসিনার রাজনীতি করবো না, কিন্তু গণতান্ত্রিক উপায়ে তো আমাকে একটা স্পেস দেওয়া দরকার। তোমার 16 বছর মনে ছিল না যে বাংলাদেশের মানুষের একটা মানুষ একটা ভোট পর্যন্ত দিতে পারেনি? আজকে যারা বলছে যে ভোট কোনটা আগে হবে না পরে হবে, আরে আগে তো আগেও ছিল না, পরেও ছিল না। আজকে যারা আমরা বলছি যে নির্বাচন স্থানীয় আগে হবে না পরে হবে, গত 16 বছর পর্যন্ত একটা চেয়ারম্যান, মেম্বার, এমপি সরাসরি দলভুক্ত কোনো ভালো অন্য দলের মানুষরা নির্বাচিত হতে পারে নাই, তাদেরকে হতে দেয় নাই। সেই আওয়ামী লীগের লোকগুলোকে বাদ দিয়ে এখন যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে, সেখান থেকে যারাই আসবে তারা দেশপ্রেমী। অর্থাৎ তাদেরকে আমরা দিতে আবার কোন জবত কেন? তার মানে আমার ভিতরে নষ্টামি ভরপুর হয়ে আছে, আমি চুরি করতে চাই। স্পষ্ট এটা বললেই তো হয় যে আমি আগে কেন রাজি না, কারণ আমি চুরি করতে চাই। আগে কেন রাজি না, কারণ আমি প্রভাব বিস্তার করতে চাই। আগে কেন এই স্থানীয় নির্বাচনে আমি রাজি না, কারণ আমি এখানে আমার নিজের লোক বসিয়ে দিয়ে তারপরে নির্বাচন করবো এবং কিছু টাকা ইনকাম করবো। এটার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের 5 তারিখের আন্দোলন হয় নাই। 5 তারিখের আন্দোলন হয়েছে গ্লাসের মতো ক্লিন থাকবে, ইউ আর রাইট পারসন, আই উইল ভোট ফর ইউ, ইউ আর রং পারসন, আই উইল নেভার। সো এই যে জায়গাটা, এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এটা যারা যত দ্রুত করবে তারা তত সফল হবে। কেন? আপনার ভয়ের কি আছে? বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলকে আমি তো বারবার বলেছি বিভিন্ন শোতে যে বিএনপি আছে, জামাত আছে, হেফাজত, চরমনাই, অন্যান্য আরো ছোট বড় রাজনৈতিক দল আছে, প্রত্যেকেই যার যার জায়গা থেকে আপনি আপনার ভালো মানুষগুলোকে প্রার্থী দিন, দেখবেন আপনার লোকই ওখানে জয়যুক্ত হয়ে আসবে। কিন্তু চোর দেবেন, ডাকাত দেবেন, সেগুলো নিয়ে আবার সমাজ নির্মাণ করবেন, সেটা 5 তারিখে দেয় নাই, আগামীতেও কিন্তু আপনাকে দিবে না বলে আমার মনে হচ্ছে। বাংলাদেশের নাম চলে আসে বিকজ বাংলাদেশও আপনার যুক্তরাষ্ট্রের সহায়তা গ্রহণকারী অন্যতম একটা দেশ। এবং বলে রাখি যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশ অলমোস্ট $3 বিলিয়ন যুক্তরাষ্ট্রের সহায়তা পেয়েছেন এ পর্যন্ত, সেটা USAID রিপোর্ট তারা দিয়েছিল। সো আমরা এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই এবং এটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে যে বিতর্কর আপনার ফেসিজমের উত্তরাধিকারী যারা আছেন এবং দালালগুলা যারা রয়ে গেছেন বাংলাদেশে দেশে বিদেশে, তারা এটাকে বিভিন্নভাবে বিভিন্ন খাতে প্রচার করার বা প্রসার করার চেষ্টা করে যাচ্ছেন। সেই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই। তবে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে বাংলাদেশে অনেকগুলা ঘোষণা করতেছে, সেগুলা না রেখে কেন আমি এগুলা নিয়ে পড়ে আছি। এটার একটা কারণ আছে, কারণ আমি মনে করি বাংলাদেশের আগামী দিনের স্টেবিলিটির জন্য যুক্তরাষ্ট্রের চোখটা কোন দিকে, বাংলাদেশের ক্ষেত্রে কি ধরনের চোখ এবং ভারতীয় ষড়যন্ত্র, দুটো বিষয়কে আমাদেরকে খেয়াল রাখতে হবে বাংলাদেশের স্টেবিলিটির জন্য। এটা কিছু করে যাচ্ছে বাংলাদেশে, হয়তোবা দেশ বিপন্ন হবে না, তবে এই দুই জায়গাতে বাংলাদেশ বিপন্ন হওয়ার সম্ভাবনা সব সময় আছে। সো এটা আমি বলতে চাচ্ছি এখানে ভাই কোন দুইজনের লোক পাইলো, আমি বলছি, আমি আসছি আপনাদেরকে, আমি এই বিষয়টা আলোচনা করতে চাই। সো আপনারা জানেন যে প্রেসিডেন্ট এবং বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের এবং এটাকে মিস ইনফরমেশন এবং আবারও আওয়ামী এবং ফেসিস্টদের এবং ভারতীয়দের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং প্রপাগান্ডামূলক আপনার প্রেজেন্টেশন অ্যাবাউট দিস ইনফরমেশন চলছে। এটাই আমি মনে করি যে আমার বক্তব্য, এবং আমি আমার জায়গা থেকে যেহেতু এগুলা দেখার চেষ্টা করি, আমি আমার মতো করে আপনাদের সামনে এটা উপস্থাপন বা প্রেজেন্ট করতে চাই। লিডস এন্ড জেন্টলম্যান, বলে রাখি প্রথমেই যে আমরা 53 বছর স্বাধীনতার রাজনৈতিক চরম দুর্ভিক্ষানে আপনার নিম্নজিত বাংলাদেশ, এই 16 বছর ফেসিজমের কবল থেকে একটা বিপ্লবের মাধ্যমে আমরা মুক্তি পেয়েছি অনেক প্রাণের বিনিময়ে। কিন্তু আপাতত দৃষ্টিতে অনেক প্রচেষ্টার পরও দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর শিক্ষা এখন পর্যন্ত হয়নি। তাদের সেই 80, 90 বা 2010 সালের মনোভাব নিয়ে তারা এখনো রাজনীতি করে যাচ্ছেন এবং নতুন যে একটা প্রজন্ম উঠে দাঁড়িয়েছে যেটাকে সত্যিকার অর্থে অন্যভাবে লিড দিতে হবে, তার দ্বারে কাছে নেই বর্তমান অনেকগুলো রাজনৈতিক দল। এই বিষয়টা আমাকে খুব পীড়া দেয় এবং বিভিন্নভাবে যে আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজি থেকে শুরু করে খুবই মর্মাহত এই বিষয়গুলো দেখে। তো আমরা তাদেরকে সুযোগ দিলাম, আমরা সবার প্রচেষ্টায় আজকের এই বাংলাদেশ আমরা পেয়েছি ফেসিজম থেকে এবং ভারতীয় খবল থেকে মুক্ত পেয়েছি বাংলাদেশ। কিন্তু গুরুতর শিক্ষা আমাদের রাজনৈতিক দলগুলা রাজনীতিবিদদের ভিতরে এসেছে বলে আমার কাছে সন্দেহ লাগতেছে। লিডিস এন্ড জেন্টলম্যান, এবং আমরা এত ব্যক্তিগত স্যাক্রিফাইস আমরা অনেকেই করেছি। সোশ্যাল মিডিয়াতে এই আন্দোলন শুরু করেছিলাম আমরা 3 জন মানুষ, আমি, ইলিয়াস ভাই এবং নায়াব আলী ভাই। আমরা আর কারো নামও শুনে নাই, আমি সরি টু সে দ্যাট, নামও শুনে নাই কারণ আমরা তখনকার সময়। তারপরে অনেকে এসেছেন, বিকাম ভেরি সাকসেসফুল, উই কংগ্রাচুলেট অল অফ ইউ। বাট একটা জিনিস মনে রাখবেন, এবং এই বিপ্লবের দাবিদা বা ক্রেডিট নিয়ে চলছে আরো একটা মাতম বর্তমানে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্লাস হচ্ছে অন দ্য গ্রাউন্ড। বিপ্লব যদি কেউ দাবি করতে পারে, এটার সূচনা কল্পে যদি কেউ দাবি করতে পারে, তাহলে আমরা 3 জন মানুষ দাবি করতে পারি। কারণ সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক এই ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলনের রচয়িতা হচ্ছে আমরা 3 জন। এরপরে অনেকে আসছেন, অনেকের নাম বলতে পারি, আমাদের নাগরিক টিভি এরা থেকে শুরু করে সবাই তারা আসছেন এক এক করে। আপনার তারপরে কোন সারবে আসলেন, পিনাকিটা অনেক পরে আসছেন, আর অনেকে আসছেন। বাট এই যে ডানা মেলেছে, এটাই তো আমাদের সফলতা। কিন্তু আমরা কখনো বলি না আমরা বিপ্লবের আব্বা, কিন্তু ক্রেডিটর নিয়ে আমরা আওয়ামী লীগকে আপনারা 1 মাসে মানে বিদায় করে দিয়েছেন। নো, তিলে তিলে মানুষের কাছে ঘৃণায় পরিণত করেছি এই দলটাকে আমরা, সরকারকে, এবং আন্তর্জাতিকভাবে যে লবিং আমরা করেছি বিভিন্নভাবে
আপনার ভিজিবল ইনভিজিবল, এটা আপনাদের বাপরা 14 গোষ্ঠী যদি উঠে আসে ওইটা আপনারা দাবি করতে পারবেন না কখনো। ইউ হ্যাভ নো আইডিয়া ওয়ে টু কানেক্ট এন্ড হাউ টু কন্টাক্ট উইথ দেম ইভেন দো উই ডিড ইট। এন্ড এগুলা বড় বড় কথা বলেন, এগুলো আমরা বলতে চাই না, আমরা তো ছোট লোক না, সেলফ সেন্টার্ড না আপনাদের মতো। আমরা জানি আমরা কি করতে পারি, কি করেছি এবং ভবিষ্যতে কি করতে পারবো। উই নো আওয়ার পজিশন, where we are right now and what we can do, it is beyond your imagination. So that's the bottom line, this stuff right there. So এখন যেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের রাজনৈতিক দলগুলোর কোনো ধরনের সমঝোতা আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখলাম এখন বিভিন্ন দলের ভিতরে, বিশেষ করে জামায়াত বিএনপির ভিতরে বিষ চড়াচ্ছেন তারা। আমি আবার বলছি, একটা দেশের অভ্যন্তরীণ রাজনীতি যত বেশি দুর্বল সেই দেশটা তত বেশি দুর্বল। এই একটা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামো যত বেশি সবল, শক্তিশালী এবং 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 ইউনাইটেড, এই দেশটা তত বেশি বহিঃশত্রু আক্রমণ থেকে আপনার মুক্ত থাকার সম্ভাবনাটা বেশি কম্পেয়ার টু ব্রোকেন পলিটিক্সের যারা আছেন, উত্তরাধিকার আছেন তাদের ক্ষেত্রে। সো আমার বক্তব্যটা এই জায়গাতে লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আমরা দেখেছি তাদের মধ্যে কোনো ধরনের আপনার আচ্ছা, সো আমরা দেখেছি তাদের মধ্যে কোনো ধরনের পরিবর্তন এখন পর্যন্ত আসে নাই। আমি একটা প্রজেক্ট নিয়েছি, আমি আবার বলছি, আমরা চেষ্টা করেছি তাদেরকে, কিন্তু তারা দেখা যাচ্ছে তাদের কোনো সত্যিকার অর্থে তাদের কোনো পরিবর্তন নাই, তাদের চারিত্রিক পরিবর্তন নাই, তাদের চিন্তা চেতনা, রাজনৈতিক চিন্তা চেতনার কোনো পরিবর্তন নেই। আমি প্রজেক্ট 2025 নিয়েছি, সেটা কি রমজানের পরে যদি তাদের মধ্যে ভিতরে কোনো ধরনের পরিবর্তন না আসে, আমি এদেরকে এই যে আমার জায়গা থেকে আমি যা পারি, আমি এটাকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে মানে প্রতিষ্ঠা করার চেষ্টা করবো। সফল হতে পারবো কিনা জানি না, তবে তাদেরকে ডিফেম করতে পারবো আন্তর্জাতিকভাবে। আন্তর্জাতিকভাবে এটাকে আমি এমন ভাবে ডিফেম করে যাবো যা আপনারা কল্পনা করতে পারবেন না। আজকে আমি ঘোষণা করেছি আমার কারো আমার সাপোর্ট দরকার নেই, শুধুমাত্র আমার প্রবাসী যারা আছেন আপনারা আমাকে সাপোর্ট দিবেন। আমি এই প্রজেক্টটা নিচ্ছি, আমি রাজনৈতিক এই দুর্বৃত্তদের আমি বাস ঢুকাবই, আমি এদেরকে অ্যাকাউন্টেবল করবই, এদেরকে শাস্তিরতা আনবই, এদেরকে বিচ্ছিন্ন করবো, এটা আমার প্রজেক্ট এবং আমি জানি এই কাজটা আমি ভালো করতে পারবো, কারণ এগুলো আমার উইদিন মাই রিচ। আমি বলেছি আমি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি লিখবো যে আপনারা এদেরকে স্যাংশন দেন, এই দুইটা এই ছাত্র সংগঠনগুলো এবং এই রাজনৈতিক দুর্বৃত্তদেরকে আপনারা স্যাংশন দেন এবং হোয়াইট হাউসের সামনে এদের বড় বড় ছবি এবং দলের নাম নিয়ে আমি পোস্টার বানিয়ে আমি আমার সাথে আন্তর্জাতিক মানের একজন অ্যাটর্নি আছেন, যিনি আমাকে সহযোগিতা করবেন বিহাইন্ড দ্য সিন, আমি সবগুলো করবো। আমি অন দ্য গ্রাউন্ড যাবো, আমি 2-3 দিন সেখানে থাকবো, সারাদিন আমি এদের পোস্টার এখানে আমি সারা পৃথিবীতে ছড়িয়ে দেবো। এরা দুর্নীতিবাজ, এরা করাপ্টেড, এরা দুর্বৃত্ত, এরা আপনার লুটপাটকারী, এরা খুনি, এদেরকে আপনারা স্যাংশন দিন। এটা হচ্ছে আমার বক্তব্য। এটা পিভিসি প্ল্যাকার্ড, ইয়েস দ্যাটস মাই প্রজেক্ট। কারণ আমি আমরা চেষ্টা করেছি, রাইট? তারা মনে করেছে তারা সবকিছু তাদের নিয়ন্ত্রণে, এই দেশ তাদের না, এই দেশ তোমাদের নয়। দিস কান্ট্রি, the country only belongs to the people of Bangladesh. এবং যারা দলের নেতাকর্মী যারা মনে করেন এই দেশ আপনাদের, যে দলের ঘটনা হন না কেন, আপনারা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, this is not your country, this is the people of Bangladesh, the country of the people of Bangladesh. And এটা মেক শিওর করবো এবং আপনাদের রাজনীতির এই দুর্বৃত্তায়িত রাজনীতির 12টা আমি না বাজিয়ে ছাড়বো না। মনে রাখবেন, র্যাবের স্যাংশন যিনি দিয়েছিলেন সেই সেনেটর বব মিলারের সাক্ষাৎকার আমি নিয়েছিলাম র্যাবের স্যাংশন দেওয়ার 7 মাস আগে, মনে আছে? আমার সেই পেজে ছিল, আপনারা তো দেখেন নাই, তখন এত বড় আকার ছিল না। আমি সেখানে নিয়েছিলাম, কিন্তু জিজ্ঞেস করেছিলাম র্যাবের মানবাধিকার লঙ্ঘন নিয়ে, তারপরে র্যাব স্যাংশন। আমি বলছিলাম আমার কারণে র্যাব স্যাংশন আছে, বাট বিষয়টা আমি তুলেছিলাম সবার আগে এবং প্রথমে, যখন আমরা শুনি নাই কাউকে। এবং যদি আমেরিকান সেনেটর কংগ্রেসম্যান কাউকে ইন্টারভিউ নিয়ে থাকি, ইউরোপিয়ান মেম্বার অফ পার্লামেন্টকে ইন্টারভিউ নিয়ে থাকি, আমি আমার মাসুম নিয়েছি, ক্রেডিট দিবেন কিনা দিবেন এটা আপনাদের ব্যাপার, এগুলো আমরা বদার করি না। কিন্তু আই ডিড দিস, বি কেয়ারফুল, ডোন্ট ফরগেট দ্যাট, ওকে? আজকে জাতির আব্বা হয়ে গেছেন অনেকেই, আমরা শুনি, ভেরি গুড। Ladies and gentlemen, so এখন বাংলাদেশ নিয়ে মানে আপনার কি বলে এটাকে, শামীম ওসমান shows how to go to USA and get power. শামীম ওসমান USA আপনাকে কে বলেছে? Is not in the United States as far as I know. I may be wrong, but আমি মনে করি এবং শামীম ওসমান যারা এত গ্রিন কার্ড হোল্ডার আর আসতে পারবেন না আমেরিকাতে, it's over. বর্তমানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে গ্রিন কার্ড হোল্ডার্সদের আপনার অবস্থা সৃষ্টি করেছেন, যারা অনিয়মিত থাকেন, আপনার এই যুক্তরাষ্ট্রের বাইরে থাকেন এবং পার্মানেন্ট রেসিডেন্ট বা গ্রিন কার্ড হোল্ডার, এরা বিপদে, মস্ত বড় বিপদে আছেন। এখন আসতে পারবেন না, চাইলেও অনেক সমস্যা আছে, গ্যারান্টিড মানে আসতে পারবেন না তা নয়, তবে তারা ফিরিয়ে দিচ্ছে অনেকেই। হারুনের কি হবে, সে তো আমেরিকায়। আচ্ছা, গেল একটা জিনিস। এখন আমি যে বিষয়টা মূল আমার সাবজেক্টে আমি চলে আসি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আপনারা জানেন প্রেসিডেন্ট ট্রাম্প যে তাদের এই যে ডজ বা ইলন মাস্ক যেটা ইনচার্জ, তা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং এখানে দেখুন আপনি ঘুরে মিলিয়নস অফ ডলার, বিলিয়নস অফ ডলার সাহায্য উনি বাতিল করেছেন। ইউক্রেনের মতো দেশ, কল্পনা করতে পারেন, ইউক্রেনের মতো দেশের সাহায্য উনি টোটালি বন্ধ করে দিয়েছেন। ইসরায়েল আর ইজিপ্ট ছাড়া পৃথিবীর কোনো দেশকে তারা সহায়তা দিবেন না বলে তারা ঘোষণা দিয়েছেন এবং সব বাতিল করেছেন, রাইট? যদিও কোনো ক্ষেত্রে এগুলো কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে, it is on hold right now because of the court's order, but they will go to further, particularly in the Supreme Court. They may get some decision from the Supreme Court, but apart from that, it is on hold. Apart from 2 countries, Israel and Egypt, Misr. So এক্ষেত্রে সবার, এবং আপনি দেখেন বাংলাদেশের বিষয়টা উঠে আসলো কেন? আপনারা মনে করতে পারেন যে যারা আওয়ামী লীগের সহযোগী এবং ভারতীয় সহযোগী যারা বলছেন ও বাংলাদেশকে টার্গেট করেছেন, দেখেন এই তথ্য সন্ত্রাসী এবং ভ্রান্ত ধারণার এদের কোন শিক্ষা কখনো হয়নি। ভারতীয় মিডিয়া দেখেন নরেন্দ্র মোদীকে তারা এতটা বেইজ্জত করেছেন। এখানে আমি আজকে পোস্ট দিয়েছি এবং এই যে ডক্টর সুব্রানিয়াম স্বামী যে একজন আছে বিজেপির কট্টর মুসলিম বিরোধী এবং হিন্দুত্ববাদী সংগঠন এবং আপনার এই নেতা, উনি বিজেপির নেতা, উনি কি বলেছেন? ওনার সাক্ষাৎকার আমি প্রচার করেছি আপনাদের সামনে, না? উনি বলেছেন যে
প্রধানমন্ত্রী মোদীকে যে অপমান করা হয়েছে এখানে এখানে আমেরিকাতে, ভারতীয় প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের মাটিতে অপমান করা হয়। সেখানে কি বলেছেন উনি বলেছেন যে হোয়াইট হাউসে তাকে রাখা হয় না, নর্মালি গেস্ট হাউসে তাকে এখানে মানে এই ধরনের গেস্টে রাখা হয়, সেখানে তাকে জায়গা দেওয়া হয়নি, তাকে একটা মানে বিল্ডিং এ রাখা হয়েছে, কেউ নিতে যায়নি তাকে, তার কোনো ধরনের ডিল করতে পারেন নাই, সব একতরফা আমেরিকার পক্ষে গেছে, সেই ডিলগুলো উনি মেনে নিয়েছেন, বাংলাদেশ আপনি এসেছেন। তারপরে উনি আসার পরে যে রিকোয়েস্টটা করেছিলেন যে ভারতীয়দেরকে শেকল পরিহিত অবস্থায় যেন মানে ভারতে ফেরত না পাঠানো হয় অবৈধ অভিবাসী, এটা অবশ্যই দুঃখজনক, অমানবিক, এটা আমিও তীব্র প্রতিবাদ জানাই। কিন্তু এবং আপনার এই ঘটনার পরে আপনি দেখেন কতটা ঘটনা, প্রত্যেকটা ঘটনার সাথে ভারতের যে ফেইল পলিটিক্স এবং ডিপ্লোমেসি এখানে হয়েছে তার সামঞ্জস্যতা কিভাবে বা সিমিলারিটিস কিভাবে আছে আমি আপনাদেরকে উনি মিনিটের ব্যাপারটা একটু পরিষ্কার করুন। আমি আসছি, আমি আপনার শাহানা আপনি দেখতে থাকুন, বিষয়টা দেখেন সেখানে কি হয়েছে। এতটা ডিজাস্টারিয়াস সফর তারা কিন্তু এগুলো নিয়ে বলছে না, তারা বাংলাদেশ নিয়ে পড়ে আছে, অথচ একটা সিঙ্গেল নেগেটিভ ওয়ার্ড প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশ নিয়ে বলেন নাই। এত চেষ্টার পরে যা ভারতীয় মিডিয়া বিস্ময় প্রকাশ করেছে যে বাংলাদেশের ব্যাপারে উনি বলছেন it's not our business, if India's business, if you want to have a problem with Bangladesh you try to solve it with them, it's not our business, so do not pull out pull in to this matter, উনি এটা বলছেন। সো আপনি মানে তারা বলছে যে কোনোভাবে ট্রাম্পকে বাংলাদেশ নিয়ে একটা মন্তব্য করা গেল না। 3 বার তিনি মন্তব্য করেছেন প্রেসিডেন্ট হওয়ার পরে বাংলাদেশ নিয়ে, 3 বার, 3টি অকেশনে, একটিবার একটা খারাপ শব্দ প্রেসিডেন্ট ট্রাম্প বলেন নাই। অথচ প্রেসিডেন্ট ট্রাম্প বলেন নাই, নর্মালি প্রেসিডেন্ট ট্রাম্প যদি কোনো এজিটেটিভ থাকে কোনো দেশ বা গ্রুপ বা ব্যক্তির উপরে উনি দুই একটা শব্দ এসে বলবেই মানে নেগেটিভ আপনার বিষয়ে, মানে এটা তার মানে ওনার যে রাগ আপনার প্রতি সেটা আপনি বুঝতে পারবেন। যারা প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়মিত দেখে থাকেন এবং তার মানে ক্যারেক্টারিস্টিক্স জানেন এজ এ পার্সন অর পলিটিশিয়ান, ইউ নো দ্যাট হি উড সে সামথিং about you if he keeps something negative in his mind about you. So not a single word about Bangladesh. What did he say that যে 2 সদস্য বাংলাদেশি ফান্ডকে $29 মিলিয়ন সহায়তা। দেখুন এখানে মূল যে মানে বিষয়টা তারা মিস করে যাচ্ছে এবং প্রপাগান্ডা করে যাচ্ছে আপনাদের সবার উদ্দেশ্যে, যারা 421 people or 30 people আপনারা আছেন, আপনাদের মনোযোগ দিয়ে শুনবেন। প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের বিষয়টা বারবার কেন আনছেন আপনি জানেন? এখানে কঠোর সমালোচনা হচ্ছে, মানে আমেরিকাতে প্রচুর সমালোচনা হচ্ছে। আপনার সেনেটরস, কংগ্রেসম্যান তারা তাদের যে আপনার কনস্টিটিউয়েন্সি আছেন তাদের কাছে মারাত্মকভাবে বর্তমানে বিতর্কিত হচ্ছেন যে কেন প্রতিবাদ করতেছে না, এই প্রজেক্ট কেটে দিচ্ছেন, এই প্রজেক্ট কেটে দিচ্ছেন। বাট যদিও এই প্রজেক্ট থেকে তারা $102 বিলিয়ন অফার, এই সহায়তা আন্তর্জাতিক সহায়তার ক্ষেত্রে তারা সেভ করেছেন, অর্থাৎ তারা অর্থাৎ তারা ক্যান্সেল করেছেন $102 বিলিয়ন। ইমাজিন বাংলাদেশের রিজার্ভ $22 বিলিয়ন হলে এই মুহূর্তে আমরা উই আর ভেরি স্যাটিসফাইড কারণ আমাদের রিজার্ভ ইজ স্টেবল। আমরা think বাংলাদেশের মধ্যে একটা দেশের রিজার্ভ $22 বিলিয়ন, $102 বিলিয়ন so far within a month he saved, right? He saved. So এখানে মধ্যে এবং এখানে অনেকগুলো বক্তব্য আসছে যে এগুলা খারাপ কাজ করতেছেন জনগণকে দেখানোর জন্য। স্ক্রুটিনির মাধ্যমে ওনারা পেয়েছেন যেটা যে দেখেন আপনারা মানে দেখেন এটা আমেরিকান পলিটিক্স, এটাকে ভিন্নভাবে বাংলাদেশের বিরোধী যারা অর্থাৎ ফেসিস্টের সহযোগী যারা তারা প্রচার করে যাচ্ছে। কিভাবে আমি আপনাদেরকে বলি, ক্লিয়ার দিয়ে মনোযোগ দিয়ে শুনুন। ওরা বলতেছে যে কারা দিচ্ছেন, কোন সহায়তা দিচ্ছেন উনি বলবেন, উনি কিছু বলবেন না। উনি মূলত এটা বাংলাদেশ বিকাম এ স্কেপগট ইন দিস রিগার্ড। ইউ নো স্কেপগট মানে মাঝখানে রেখে কাউকে স্বার্থ হাসিল করা, অর্থাৎ বাংলাদেশের নাম নিয়ে উনি বোঝানো চাচ্ছেন My good man, shut the door, please, mom. I didn't shut the door. Thank you, Baba. So, আপনাকে আমি বলি, দেখেন উনি কি বলতে চাচ্ছেন বারবার কেন আসছে, কারণ এর চেয়ে ভালো সুযোগ প্রেসিডেন্ট ট্রাম্পের টু স্ল্যাপ লিবারেলস ওয়ার অপোজিশন আর নাই। উনি বলতেছেন যে দেখেন ভাই $29 বিলিয়ন তারা দিয়ে দিচ্ছেন একটা প্রতিষ্ঠানকে, যে প্রতিষ্ঠান মাত্র পরিচালনা করে 2 জন, অর্থাৎ ডেমোক্রেটিক পার্টি বা প্রিভিয়াস গভর্নমেন্টকে ব্লেম করার জন্য মূলত বাংলাদেশের এই ইস্যুটা নিয়েছেন। এবং এটা একটা গোপন বিষয়, কিন্তু সাহায্য সহযোগিতা আমেরিকান ফরেন পলিসির এগুলো আসলে প্রকাশ করা উচিত নয়, কারণ এটা অনেক গোপনীয়তা, গোপন ভাবে আমেরিকা করে থাকে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের প্রজেক্ট মানে স্বার্থ তারা বিভিন্ন সহায়তার নামে, কিন্তু এটা উনি প্রচার করা উচিতই না, প্রকাশ করা। কিন্তু উনি তো জানেন প্রেসিডেন্ট ট্রাম্প কি ধরনের আনপ্রেডিক্টেবল একজন প্রেসিডেন্ট লাইক পাকিস্তান ক্রিকেট টিম। উনি এটা বলে দিয়েছেন যে আপনার what do you want, Baba? No, I cannot open it. You gotta go so take it to mommy. Here we go. Okay, and shut the door, Fadin. So উনি দেখেন কি করেছেন, Fadin shut the door please. So কারণ সারি ফাদিন আসবে, এটা কোনো কারণ নাই, অমনিতে এসে আসবে মানে নানান ধরনের উসিলায়। আচ্ছা, তো বিষয়টা আমি আপনাদেরকে বলি, উনি এত সুন্দর একটা প্রজেক্ট পেয়েছেন উনারকে বাঁচানোর জন্য। দেখেন আপনারা মানে ডেমোক্রেটিক লিবারেলরা কি করেছে, বাংলাদেশে 2 জন মানুষ ব্যক্তি চালা একটা প্রতিষ্ঠান, এটা সত্য না, ইভেনচুয়ালি সত্য না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজকে, উনি যে বলছেন 2 জন ব্যক্তিকে, ইটস নট ট্রু। 2 জন ব্যক্তি একটা প্রতিষ্ঠান চালায়, এখানে $29 মিলিয়ন মানে সহায়তা, ইটস নট গোয়িং টু কাম, ইট ইজ অলমোস্ট ইম্পসিবল। এটা আমি আপনাকে বললাম, আপনারা আমি কতটুকু গভীর জ্ঞান রাখি এই বিষয়টাতে আমি আপনাদেরকে বলি, আপনারা বুঝতে পারবেন। দেখুন আমার কাছে কোনো তথ্য নাই এই বিষয়ে, বা কেউ আমাকে বলে নাই, বলার কথাও না যে 2 জন ব্যক্তি এটা করেছেন বা করেন নাই। On the basis of credibility assessment, how the United States government work, when I know this stuff from that perspective or point of view, I can tell you and I can guarantee that it's not true.
এটা যখন বের হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেন আপনারা আপনাদের যারা গার্ডস আছে ইন্ডিয়ান মিডিয়া, I'm telling you to the Indian media and the Indian politicians and Bangladeshi politicians, get out this information from him. Who are those two individuals or person who got this or received this, I mean, substantial amount of money in terms of their position? For example, two people, $29 million, they dealt to the United States government. It's not true. It's not going to be true. উনি এটা বলেছেন, উনি তো বলে গেছেন, এবং এটা দেখবেন যখন একটা তদন্ত হবে দেখবেন একটা বিশাল প্রতিষ্ঠানকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান নিয়েছে। এটা ইটস নট ট্রু। গ্যারান্টি আমি কতটা আন্দাজের উপর বেসিস আমরা অ্যাসেসমেন্ট করে, যেহেতু আমি এটাকে ফলো করি, রাইট, আমেরিকান পলিটিক্স, প্রেসিডেন্ট ট্রাম্প এন্ড রিপাবলিকান পার্টির মানুষকে চিনি তো, জানি তো বিশ্বাস করে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইটস নট ট্রু এট অল। দুজন ব্যক্তিকে, দে আর নট দ্যাট কাইন্ড অফ স্টুপিড আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন, নো দে আর নট. You have no idea. He said that. Now, when they will investigate it, they will find out that's not even 2 persons. There are many people, maybe 2 individuals, their name on that project, but it is widespread. 100% I can tell you that. গ্যারান্টি দিলাম, মুখ দেখাবো না আপনাদের সামনে কখনো যদি প্রেসিডেন্ট ট্রাম্পের এটা সত্য হয়ে যায় যে দুজন ব্যক্তি পেয়েছেন। নো, এতটা স্টুপিড না এই দেশ, তাহলে এভাবে তারা থাকতো না, এভাবে তারা চলাফেরা করতে পারতো না। এতটা স্টুপিড এবং মানে খারাপ কোন দেশ না এরা দিয়েছেন দুজন ব্যক্তি। ধরেন আমি আমরা মাসুদ একটা প্রজেক্ট করেছি, ফর এক্সাম্পল আমি আরএফবি, আমাদের আরএফবি কিন্তু এখানে মানে রেজিস্টার্ড নন প্রফিট অর্গানাইজেশন, অলদো নট দ্যাট ভেরি গুড অ্যাক্টিভিটিস, বাট আমি যদি এখন ধরেন আমার নামে আসলো, রাইট, বা দুইজন আমার ডাইরেক্টর আছে, 3জন ডাইরেক্টর আছে, আমার নামে আসলো, এটা বলতে তিনজনকে দিয়ে দিয়েছেন তার $9 million, আমি একটা উদাহরণ দিচ্ছি পরে আসলে কি তাই আমাকে যদি দিয়ে দেয় তাহলে এটা কি হতে যাচ্ছে 10টা গিয়ে দেখেন আমি গ্যারান্টি দিলাম প্রেসিডেন্ট ট্রাম্প বলে থাকেন, অতীতে উনি বলেছেন, এখন উনি বলছেন এটা, বাট উপস্থিত সময়ে মিডিয়া কভারেজ হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো এর একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। এবং এই যে $21 million কথা বলেছেন উনি ভারতকে দিয়েছেন, ভারত বলছে আরে এটা তো ভারত না, এটা তো বাংলাদেশ পেয়েছে। দেখেন উনি কিন্তু বলেছেন এটা ভারতকে, ভারত দে রিসিভ লটস অফ মানি ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস টু অ্যাজ অ্যান এইড, রাইট, বাট ওইটা কিন্তু আমি আপনাদেরকে বলি ওইটা কিন্তু বাংলাদেশের কথা, কিন্তু উনি বলে দিয়েছেন ভারতের কথা। দেখেন তো ওনার এই তথ্যগুলো আমরা তো প্রেসিডেন্ট ট্রাম্পকে জানি, কারণ আমরা ওনাকে ফলো করি, ওনাকে দেখি, ওনার রাজনৈতিক দলের সাথে তো যুক্ত, তাহলে আমরা বুঝি না। দেখেন এই কথাটা সত্য নয়, যারা যত মিডিয়া বাংলাদেশ আপনারা বলছেন আপনারা জানেন না, এই জন্য বলছেন না এদের সম্বন্ধে জানেন না, ওনাদের সম্বন্ধে কাছ থেকে দেখেন না, কিছু ফলো করেন না, একটা খবর বেরোলে এটাকে বাংলাতে ইংরেজি থেকে ট্রান্সলেট করে বাংলাতে আপনাদের মতো আপনারা বসিয়ে দেন। এটা আমি বারবার, আমি কিন্তু ইভেন ডেইলি আমি প্রথম আলো পত্রিকার পর্যন্ত ভুল ট্রান্সলেশন আমি ধরেছি এদেশের আমার আমেরিকান খবরের, গ্যারান্টি দিব, আই হ্যাভ দ্য প্রুফ, আমি ধরেছি তারা ভুল মানে ট্রান্সলেট করে থাকেন তারা, এর আগে আমি দুইবার বলেছি এটা আপনার। সো আপনি দেখেন তারা একটা ভুল তথ্য দিচ্ছেন প্রেসিডেন্ট, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা দুজন ব্যক্তি না, কমপক্ষে এখানে 50 জন মানুষ আছে, আমি গ্যারান্টি দিলাম আপনাদেরকে, কারণ উনি বলেন এটা যখন বের হবে দেখবেন এখানে মানে কমপক্ষে অনেকগুলো বের হয়েছে। তো উনি একটা জিনিস বললে এটা ট্রান্সলেট বা শালীন যদি আপনি করেন আপনি ভুল বার্তা দিবেন, কেননা প্রেসিডেন্ট ট্রাম্প কখন কি কোথায় কিভাবে বলেন কেন জানেন, অনেক সময় নিজেও খেয়াল করেন না, এটা আমরা দেখেছি অতীতে, বর্তমানে এগুলো অহরহ হচ্ছে। তার একটা বাস্তব এবং ডাজলিং বা উজ্জ্বল দৃষ্টান্ত এক্সাম্পল আমি দিলাম, কোনটা সেটা হচ্ছে এই যে ভারতের ব্যাপারে $21 million, that amount didn't go to India, it actually came to Bangladesh. But he mentioned about India, they do receive lots of money from the United States, but at least that amount didn't go to India, it was for Bangladesh. So দেখেন উনি দেশকে পরিবর্তন করে দিয়েছেন এই ক্ষেত্রে। অনেকগুলো ডিসপ্রপোর্শনাল তথ্য আসে প্রেসিডেন্ট ট্রাম্প যখন বক্তব্য দেন অনেক সময়, বিকজ হি ডাজন্ট রিড, দ্যাটস দ্য প্রবলেম, হি ডাজন্ট রিড এট অল এনিথিং। ওই কেউ বললে উনি এটাই এসে বলে দেখেন সাধারণত প্লিজ টক। আচ্ছা, সো বিষয়টা ঠিক এভাবেই, কিন্তু এটাকে দেখেন তারা বলতেছে কি ওই প্রেসিডেন্ট ট্রাম্প নাম আসবে, কার নাম আসবে, এটা ইউএস গভর্নমেন্ট, কেউ কি চুরি করেছে, নাম আসলে কি কেউ কি চুরি করেছে টাকা, ইউএস গভর্নমেন্ট দিয়েছে, এটা তো ওনার টাকাও না, এটা ট্যাক্স পেয়ার্সের মানি, গভর্নমেন্ট প্রিভিয়াস গভর্নমেন্ট দিয়েছে, কিছু করার নাই, অলরেডি এর সিংহভাগ টাকা খরচ হয়ে পড়েছে অলরেডি, এটা কিছু করতে পারবেন না, খরচ করে ফেলছে তারা বিভিন্ন ভাবে এগুলা, সুতরাং এগুলা ওনারা আটকাচ্ছেন। কিন্তু সুখের বিষয় হলো এখান থেকে আবার প্রতি আমেরিকান প্রতি যে টাকা তারা সেভ করেছেন সেখান থেকে $5,000 প্রতি আমেরিকান পাচ্ছেন। Yes, that's what is going to happen. অর্থাৎ এটা সেভ করেছেন 20% টাকা তারা আমেরিকানদের দিয়ে দিচ্ছেন, মানে ধরেন 120 বিলিয়নের ভিতরে ধরেন $20 বিলিয়ন, এখন আমেরিকানদের প্রতিজন মানে আমরা যারা আমেরিকান সিটিজেন আছি সবাই আমরা $5,000 করে পাবো এখন। এটা তার চেয়ে যদি তারা আপনার বড় বড় যে আফ্রিকাতে বিভিন্ন এইডস প্রকল্প আছে এগুলো বাতিল না করে সেখানে টাকাগুলো দেন, গরিব মানুষ খাইতে পারতেছে না, আমরা হ্যাপি, মানে স্যানিটেশন ব্যবস্থাতে যেগুলো আছে বিভিন্ন ইন্ডিয়াতে হলো সেটাও যেন তারা দেয়, এটা আমরা চাই যে এগুলো গরিব মানুষ যারা আফ্রিকাতে আছে, সাউথ ইস্ট এশিয়াতে আছে, বিভিন্ন দেশে আছে, তারা যেন উপকৃত হয়, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস মানি। আচ্ছা, সো মাসুদ কামাল, গুলাম মোল্লা, রনি অনত নিয়া নেগেটিভ নেশন, এই দুইটা মানুষ আস্ত আন্তর্জাতিক মানের নেগেটিভ এবং বাটপার প্রকৃতি, তারা দেখেন তারা এটা বলতে তো চাচ্ছেন, এটা দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট প্রেসিডেন্ট ট্রাম্প, they don't know anything about the United States politics, they have no idea, এরা ভ্রান্ত ধারণা প্রচার করে আননেসেসারি মিথ্যা কথা বলেন। বি কেয়ারফুল, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এখানে দুইজন মানুষের একটা কোম্পানি চ্যারিটেবল অর্গানাইজেশন $21 মিলিয়ন আমেরিকা দিয়ে দিবে, এটা কি আমেরিকাকে মানে ভূতে চালায়, আমেরিকাকে ভূতে রাষ্ট্র, পৃথিবীতে এতটা সুপার পাওয়ার এখনো এত ক্ষমতাশালী কিভাবে থাকে রাষ্ট্র, আপনি কি মনে করেন এগুলা পাগল আর ছাগল এই রাষ্ট্র পরিচালনা করে, আপনার কমন সেন্স নাই, আপনারা বিশ্বাস করেন, গিয়ে দেন ভালো করে জুতা, এটা মিথ্যা, নো, টাকা ফেরত কখনো চাইবে না, নেভার এভার, টাকা কখনোই ফেরত চাইবে না। আমি আপনাদেরকে বলি এই টাকার জন্য আমেরিকা ভাই কোনো অবস্থাতে এরা বিপদে না, এদের আমেরিকান প্রেসিডেন্টের জন্য
শত শত বিলিয়ন ডলার বরাদ্দ থাকে তার ব্যক্তিগত মানে দানের জন্য, কারণ উনি যে কোনো সময় দিতে পারেন। মানে যদি চান একটা চ্যারিটেবল অর্গানাইজেশন ফর এক্সাম্পল, আপনি যদি পার্সু করতে পারেন, উনি বলবেন ঠিক আছে এটা $5 মিলিয়ন দিয়ে দাও, $2 বিলিয়ন। হি হ্যাজ লটস অফ মানি জাস্ট অ্যালোকেটেড ফর দ্য প্রেসিডেন্ট। দিস ইজ হাউ মাচ পাওয়ারফুল হি ইজ। বিলিয়নস অফ ডলার আমেরিকান প্রেসিডেন্টের থাকে এটা সব প্রেসিডেন্টের এটা। তবে ইয়েস দ্যার ইজ এন অডিট অফ কোর্স, মানে আপনি চাইলেই আপনার মানে ছেলেকে দিতে পারবেন না, দ্যার ইজ এ প্রসিডিওর, কাকে দিতে পারবেন কাকে দিতে পারবেন না, এটা উনি চাইলে দিতে পারেন। সো এটা কোনোদিন তারা ফেরত চাইবে না, নেভার এভার। ফেরত চাইলে তো আফ্রিকা দেশগুলো কিভাবে দেবে? কেউ ফেরত দেবে, বরং লবিং করতে পারলে এখান থেকে কিছু টাকা আনা যাবে মানে বিভিন্ন সহায়তার জন্য। বরং বাংলাদেশটাকে প্রেসিডেন্ট ট্রাম্প স্কেপগট বানাচ্ছেন এখানে, যে দুজন ব্যক্তি, ওনার কাছে দুজন ব্যক্তি বলছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা যদি ইনভেস্টিগেশন করা হয় এবং ভবিষ্যতে কোনো গভর্নমেন্ট আসে, আবার যদি ডেমোক্রেট আসে, দে উইল প্রুভ দ্যাট ওয়াজন্ট ট্রু। আমরা 2 জন মানুষকে দিই নাই, আমরা কমসে কম 200 মানুষকে দিয়েছি। গ্যারান্টি দিলাম আমি আপনাদেরকে, এটা গ্যারান্টি দিলাম 100%। আর আমি জানি তো বলছি, আমার কথা সত্য, লিখে রাখেন আজকে, আর আমাকে মনে করিয়ে দিবেন, আপনারা রেকর্ড করে রাখেন এবং চাইলে এটা স্ক্রিন রেকর্ড করে রাখতে পারেন। আমার এই বক্তব্য দ্যাট ইজ নট ট্রু। 2 জন মানুষকে আমেরিকা $29 মিলিয়ন দিয়েছে, দ্যাটস নট ট্রু, দ্যাট ইজ নট ট্রু এট অল। উনি কি বলতেন শুনুন। বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে একটি সংস্থাকে $29 মিলিয়ন দেওয়া হয়েছিল। এমন এক সংস্থা নাম কেউ শোনেনি, ওই সংস্থার সদস্য সংখ্যা মাত্র 2 জন। আমার তো ধারণা এই 2 জন অনেক সুখে আছে, বড় বড় ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ করা হবে। That's not true at all. This is not true at all. I can bet on that, ladies and gentlemen. বিশ্বাস করেন, আমি এদেশের রাজনীতিবিদ যারা আছে, আমি তো জানেন আমি রাজনীতিবিদদের ফেস দেখে বলে দিতে পারি এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স অ্যাসেসমেন্ট করে বলে দিতে পারি which is true, which is not. And what do they mean? But এবং এটা I never went wrong. Never ever my comments or statement went wrong. Trust me. এবং এটা সত্য। এবং দেখেন, look, he's smiling. He doesn't have even আমি আপনাদেরকে দেখাই, ladies and gentlemen. President Trump, President Trump, আপনার এজন্য বলছি বাংলাদেশের, don't be an ignorant, don't be an asshole, idiot. Masood Kamal bhai, you have no idea about American politics. You don't know anything about this country. You know nothing about American politics and American politicians. So don't be a joke, an asshole, okay? So unnecessary মিথ্যা তথ্য ছড়াবেন না। আমি যেটা বলছি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের দেখেন এই টাকার পরে, তাহলে তো উনি তো অ্যাংরি, he's not angry, you know, he's not, he's more smiling. এটা হচ্ছে তার পলিটিক্যাল বেনিফিটস আর গেইনিং এর জন্য বাংলাদেশের নামটা ওই ক্ষেত্রে উনি উচ্চারণ করতেছেন। It's nothing wrong with that. উনি যদি অ্যাংরি হতেন, 2টা নেগেটিভ শব্দ উনি বলতো। প্রেসিডেন্ট ট্রাম্পকে আমি 8-9 বছর ধরে রিসার্চের উপরে রেখেছি, আমি আপনাদেরকে বলছি, আপনারা মিলিয়ে নেবেন সব। উনি যদি বলতো yesterday যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে গভর্নর অফ মেইন, তার সাথে যে বাকবিতণ্ডা হয়েছে, দেখছেন তো তার মনোভাব, 10টা নেগেটিভ শব্দ বলেছেন ওনার সম্বন্ধে, অন দ্য ফেস। আপনার জেলেনস্কি প্রতি কথায় কথায় যে জেলেনস্কির বিরুদ্ধে উনি বিষাদগার করে থাকেন, তারপরে আপনি দেখেন ভারতের বিষয়ে প্রতি কথায় কথায় ভারতের বিষয়ে বিষাদগার করে থাকেন বর্তমানে, এবং নেগেটিভ শব্দ উচ্চারণ করে, ও দে রিপিং অফ আমেরিকা, দে ডু দিস, দে ডোন্ট গিভ আস এনি চান্স, টেসলা শুড নট গো টু ইন্ডিয়া। ইউ সি দিস? Do you understand that? Do you find any similarities? Or does it make sense what I'm saying right now to you? That's what it is. এবং এই যে 2টা প্রপাগান্ডিস্ট, মাসুদ কামাল প্রপাগান্ডিস্ট, আন্তর্জাতিক মানের প্রপাগান্ডিস্ট, এরা আন্তর্জাতিক মানের প্রপাগান্ডিস্ট। এদেরকে ধরবেন আপনারা, জিজ্ঞেস করবেন, you have no idea. Look at how smiley he is. He's smiling it. The journalist, when he's talking about Bangladesh, take a look at this one more. Very happy. They're very rich. They'll be on the cover of a very good business magazine pretty soon. ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে $21 মিলিয়ন। So that's how it is. এবং এটাকে যেভাবে মাসুদ কামাল গ্যাংরা মানে এটাকে পোর্ট্রে করতেছে বা প্রেজেন্ট করতেছে, মনে হচ্ছে যে বাংলাদেশকে উনি সেন্ট্রাল দিবে খেয়ে ফেলবে। No, it's not happening. উনি ডাইরেক্ট বলেছেন, বাংলাদেশ is a sovereign country. They are an independent country. It is their internal matter. We're not going to go there and interfere with anything else. But still, Bharat, every single day, they're trying to get something out of America. Every single day. Now, I have a guarantee বলছি, একদিন কিছু একটা নেগেটিভ আনবে আমাদের বিরুদ্ধে। কিন্তু আমরা not proactive in it. We're not in a proactive diplomacy. আগেই যে ইনফর্ম করে দেওয়া আমেরিকাকে, hey, this is a problem and we are facing from India. তখন কি হতো? তখন আপনার এটা একটা মানে এটা কিছু করতে পারতো না। কিন্তু আমাদের যারা আছে পররাষ্ট্র মন্ত্রণালয়, I have a doubt about their activities right now. এটা করলে কোনোদিন আর অন্তকে এরা কোনোদিন ভারত নিয়ে আর কোনোদিন এখানে আসতে পারতো না। That's the bottom line, okay? আর মানে ভারত এবং আওয়ামী প্রপাগান্ডিস্টরা আছে, এরা ব্যর্থ হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। অন্তকে গোলাম মুর্তজাকে নিয়ে পিনাকি নেগেটিভ ভিডিও দিয়েছে ভাই। আচ্ছা, তো ওনারা বাংলাদেশ নিয়ে বলুক, এটা শুনে নাই। তো রনি ইজ দ্য হিডেন কি থান্দাবাজ। আচ্ছা শুনেন, উনি প্রত্যেকটা জায়গাতে দেখেন নেগেটিভিটি ছড়ায়। উনি একটা তথ্য সঠিকভাবে জানে না, দিতেও পারে না উনি, বুঝছেন? কিন্তু উনি আসে প্রায় সময় এসে বিভিন্ন ধরনের তথ্য উনি বলছে, নাম বলে দিবেন, কার নাম বলে দিবেন, না দিলে হু কেয়ারস, নাম বলে দিলে কি এটা কি চুরির টাকা? বাংলাদেশ থেকে কেউ কি আমেরিকা থেকে চুরি করেছে? নাও, এটা প্রতিষ্ঠান পেয়েছে, এটা কেউ প্রমাণ করতে পারবে না, এটা কোনো নেগেটিভ বিষয়। এটা দিয়েছে একটা প্রতিষ্ঠানকে, আপনারা বিভিন্ন কাজ করেন, অ্যাড দিন, সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিন, ভোটার উপস্থিতি বাড়ান, নির্বাচন অংশগ্রহণমূলক হোক, nothing wrong with that. Samim Usman, America, I have a doubt about that. I have a serious doubt about that. Samim Usman in the United States right now, there he has a green card. I strongly believe that. Well, I'm not sure that he's a citizen. But if he's a citizen, he got to be entered into the United States because no one can stop him. But if he has green card or permanent resident, I don't think so. He can come back to the United States. And I mean the reason why. But
আচ্ছা সালাম ভাই, আপনি খুব আচ্ছা একদিন মাস্ককে বাংলাদেশে আনার জন্য আপনার সহযোগিতা কামনা করছে। না না, ইলন মাস্ককে বাংলাদেশে আনার জন্য আমার সহযোগিতা, সবচেয়ে বড় সহযোগিতা করতে পারবেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। একটা মনে রাখবেন, ওনাদের দে হ্যাভ এ ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ হিম। সো উনি যদি চান, এবং আমি বলছিলাম যে আজকে বলে যাচ্ছি যে ইলন মাস্ক যখন বাংলাদেশে আসবেন, মেক শিওর প্রেসিডেন্ট ট্রাম্পের যে কোনো একটা ছেলেকে, ওনার দুইটা সন্তান আছে, যে কোনো একটা ছেলেকে আমন্ত্রণ জানানো দরকার মাস্কের সাথে। সিরিয়াস, ইট উইল হ্যাভ সিরিয়াস পজিটিভ ইম্প্যাক্ট ফর আওয়ার কান্ট্রি, ট্রাস্ট মি, এটা করা দরকার। এবং ইলন মাস্ক যদি বাংলাদেশে আসে, তাকে লাল গালিচা সম্বর্ধনা দরকার। এবং আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলছি, আপনি প্রোটোকলে ডোন্ট কেয়ার অ্যাবাউট প্রোটোকল, আপনি যাবেন এয়ারপোর্টে গিয়ে তাকে আপনি কি করবেন, এই গ্রহণ করবেন এবং রিসিভ করবেন এয়ারপোর্টে। এই সম্মান, হি ডিজার্ভস ইট, এন্ড মেক শিওর ইউ এনশিওর দ্যাট কাইন্ড অফ আপনার রেসপেক্ট টু হিম ওর অনার। এবং ডক্টর মোহাম্মদ ডোনাল্ড ট্রাম্পের যে কোনো সন্তান যদি আসে, এটা স্পটলাইট হবে আমেরিকাতে, সব মিডিয়াতে যাবে। দিস ইজ আ পজিটিভ, মানে ওয়ান কাইন্ড অফ পজিটিভ ব্র্যান্ডিং অ্যাবাউট আওয়ার কান্ট্রি ওর ইমেজ। সো লুক, হিয়ার্স দ্য স্টাফ ভাই, প্রোঅ্যাক্টিভ ডিপ্লোমেসি এবং activities এবং sell out for Bangladesh is very important, pivotal for Bangladesh right now. The problem is our diplomats, they are not up to the mark. I mean, to that level, so that they can sell out themselves for betterment of Bangladesh. They're not. এটা সবচেয়ে বড় সমস্যা আমাদের জন্য। তারা আসেন এরিক ট্রাম্প or ট্রাম্প জুনিয়র, সো জন জুনিয়র, এদেরকে আনা যেতে পারে। তারা বাংলাদেশে আসবেন, দেখে যাবেন, তারা দেখবেন গিয়ে বলবে পজিটিভ আউটকাম, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা পছন্দ করে। এবং দে নো, ইভেন ইয়েস্টারডে আই স্পোক উইথ অ্যান আমেরিকান, হি ইজ আ বিজনেসম্যান, হি সেড দ্যাট উনি বলছেন, আমি কোথায় নামটা শুনেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের, ইজ দিস দি ইন চার্জ অফ ইউর গভর্নমেন্ট? আই সে ইয়েস। আই মিন তুমি বলো, তো গাইস ইউ আর ভেরি স্মার্ট পিপল, ইউ পুট দিস ম্যান এন্ড ইলন মাস্ক ইজ গোইং দেয়ার। সো কি ধরনের একটা আলোচনা হলো, তার সাথে আপনি কল্পনা করতে পারবেন না কি পজিটিভনেস দেয়া। এবার বলছি যে এটা প্রপাগান্ডা, কিছুই হবে না। মনে রাখবেন, আমি যে শব্দটা বলছি না, প্রেসিডেন্ট ট্রাম্প যদি নেগেটিভ অ্যাটিটিউড থাকতো টুয়ার্ডস বাংলাদেশ, এটা প্রকাশ পাইতো। একটাবারও বাংলাদেশ বিষয়ে নেগেটিভ কোনো শব্দ নাই এখন পর্যন্ত। আর একটা জিনিস মনে রাখবেন, যারা এই প্রপাগান্ডিস্ট যারা আছেন, ফেসিস্টদের হিডেন দালাল বা ব্রোকার যারা আছেন, রাইট, এদেরকে একটা জিনিস মনে রাখবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস লাইকড বাই দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট। Any government that chosen by the United States government or liked by the United States government or in favor of United States government, or তারা মনে করেন যে সেফ একজন ইন্ডিভিজুয়াল ফর আমেরিকা, এই ব্যক্তিকে তারা কখনোই এখান থেকে সরাবে না। এবং ঘুরে ফিরে আমার সেই বক্তব্যটাই সঠিক। কোনটা? ফরেন সেক্রেটারি পরিবর্তন হলেও স্টেট ডিপার্টমেন্টের অনেক কর্মকর্তা সেই জায়গাতে রয়ে গেছেন। এরা বাংলাদেশ বিষয়ে দেখভাল করে থাকেন, কর্মকর্তা কর্মচারী। এরা কি রিপোর্ট রাখে নাই? এরা কি মেমো রাখে নাই পরবর্তী? এবং অ্যান্থনি ব্লিংকেন উনি যখন গেছেন, উনি নোট মেমো রেখে যান নাই পরবর্তী সেক্রেটারির জন্য। দিস ইজ হাউ দে ওয়ার্ক, রাইট? উনি যখন যাবেন, উনি গুরুত্বপূর্ণ বিষয়ে এক একটা দেশ সম্বন্ধে এক একটা মেমো রেখে যান। আপনার কিসের জন্য? পরবর্তী সেক্রেটারির জন্য। উনি বাংলাদেশ বিষয়ে মেমো রাখেন নাই? অফকোর্স উনি রেখেছেন। তো উনি কি পড়ে নাই? এটা নিশ্চয়ই উনি পড়েছে। মার্কো রুবিওর কথা বলছি। সো চাইলে অনেক কিছু করতে পারবে না। তবে ভারতীয় লবিং, বাংলাদেশ যদি তুলনা করি, বাংলাদেশ থেকে ভারতীয় লবিংটা মানে ভারতের লবিং যুক্তরাষ্ট্রের সাথে বেশি। নাও আমাদের একটা বড় লবিং আছে, সেটা কি? ডক্টর মোহাম্মদ ইউনূস। ইফ ইজ অ্যাক্টিভ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা এবং ওনার কার্যালয়ের মানুষ যদি অ্যাক্টিভ থাকে, তাহলে এদেরকে বিট করা সম্ভব বিকজ অফ হিজ ফেস ভ্যালু। দ্যাটস দ্য বটম লাইন, লিডিস এন্ড জেন্টলম্যান। সো এই রনি ভাই এবং আপনার এই যে মাসুদ কামাল সাহেব, এদের প্রপাগান্ডায় আপনারা মানে কোনোভাবে মানে কি হবেন না। মনে রাখবেন, এরা না বুঝে অনেক তথ্য তারা উপস্থাপন করে থাকেন। দে হ্যাভ নো আইডিয়া দি rhetoric, the intention, psychology, momentum, right, of that moment or statements or speeches or comments about Bangladesh. They have no idea what about these. That's the bottom line, ladies and gentlemen. So I tried my best to explain you or present you that what is the Shani Nuzul or the face of these activities. It's just about Bangladesh become a scapegoat in this regard to show the American people that look guys, what you are doing, two people got an organization and got 29 million and everywhere it hey Bangladesh 29 million দিয়ে দিয়েছে, দুইজন মানুষ চালা, দেখেন ডেমোক্রেটস কি করছে। No one is blaming Bangladesh, no one. Not a single person blaming Bangladesh or I'm talking about anything negative about Bangladesh. No, they're not. You say, এটা কি জানেন? রাজনৈতিক পলিটিক্যাল বল বলে এটাকে। আপনারা নিশ্চয়ই জানেন এগুলা। বল পেয়েছে একটা তারা আলোচনা করার জন্য। বাট গ্যারান্টি টাকাটা যেখানে আসছে, দুজন ব্যক্তির নামে $29 million আসতে পারে না। There is an accountability and transparency. It is impossible. Two people receive $29 million. আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, it's not true. আপনারা দেখবেন একদিন এটা। আপনারা আমার বক্তব্য আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে, মুখ দেখাবো না আপনাদের সামনে কখনো। যদি দুইজন ব্যক্তি $29 million, আমি আমেরিকাতে থাকি, আমেরিকাতে আমার এই লাইফের মেইন স্ট্রিমের জায়গাতে কাজ করার থেকে পলিটিক্সের সাথে আমি দেখাচ্ছি, আমি বলছি ইট ইজ নট ট্রু। আর দ্য আমেরিকান গভর্নমেন্ট কিভাবে কাজ করে এটা আমাদের চেয়ে ভালো খুব কম ডিপ্লোমেট ইভেন আছে বাংলাদেশের, যারা এটা জানে। শুধু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, $29 million দুজন ব্যক্তি পেয়েছেন বাংলাদেশের। ডু নট বিলিভ ইট। এবং আপনি তর্ক করতে পারেন আমার রেফারেন্স দিয়ে, গ্যারান্টি দিলাম, এটা প্রমাণ করতে পারেন জীবনে। দুজন ব্যক্তি, দিস ইজ নট হাউ দি আমেরিকান গভর্নমেন্ট ওয়ার্ক, লিডিস এন্ড জেন্টলম্যান। এটা পাগলের রাষ্ট্র না। This is the United States of America. Be careful. And they have a bureaucrat system. দুজন ব্যক্তি, there are many auditors there. They would ask them definitely. দুজন ব্যক্তি $29 million আর যদি পেয়েও থাকে, মনে রাখবেন এটা American proposed and American completely sponsored. It's a different way. You can't even talk about that. That's the bottom line. Have a blessed day and see you next time. And আবার বলছি, এই প্রপাগান্ডিস্টদের
আমি তথ্য দিচ্ছি আপনাদেরকে আমার রেফারেন্স দিয়ে এদের সাথে তর্ক করবেন। That's not true as false. You are spreading propaganda against Bangladesh and America, and you are working for the fallen faces government. Be careful and stay or refrain yourself. Otherwise, there is a consequence. Have a good day, ladies and gentlemen. See you next time. Assalamu alaikum. সুপ্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন। তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।